আজকে হচ্ছে 20 এপ্রিল 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 50তম ক্লাস এবং দণ্ডবিধির 18তম ক্লাস। এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি সম্পত্তি সম্পর্কিত অপরাধ। এতদিন আমরা পড়েছি মানব দেহ সম্পর্কিত অপরাধ, তার আগে পড়েছিলাম মানব জীবন সম্পর্কিত অপরাধ। মানব জীবন সম্পর্কিত অপরাধ আলোচনা করতে 299 থেকে 318, আর মানব দেহ সম্পর্কিত অপরাধ আলোচনা করা হয়েছে আপনার 319 থেকে এই যে 377 পর্যন্ত। আর এখন আমরা পড়বো দেখেন সম্পত্তি সম্পর্কিত অপরাধ, মানে যে অপরাধটা সংগঠিত হয় সম্পত্তির জন্য, হতে পারে সেটা স্থাবর সম্পত্তি, হতে পারে সেটা কি অস্থাবর সম্পত্তি। সো আমরা প্রথমে চলে আসি চুরিতে। দেখেন চুরি, চুরি আমাদের দণ্ডবিধি দেখেন, চুরির ইংরেজি হচ্ছে থেফট। এবং এটা আলোচনা করতে একেবারে ডান সাইডে উপরে, ডান সাইডে উপরে দেখেন, যাদের নতুন বই তাদের আছে বাম সাইডে, তারা 378 থেকে 382। অর্থাৎ আমাদের চুরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে কত ধারায়, 378 থেকে 382 ধারায়। আমরা প্রথমে সংজ্ঞা পড়বো। দেখেন ধারা, চুরির সংজ্ঞা, দণ্ডবিধির আন্ডারলাইন করবেন 378 ধারায় চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে। চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়, 378 ধারায়। চুরির অপরাধ, গোল দিবেন অস্থাবর সম্পত্তি, এই শব্দটা গোল দিবেন। চুরির অপরাধ অস্থাবর সম্পত্তি, যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদির সাথে সম্পর্কিত। এতটুকু করে বুঝলাম যে চুরি করতে হলে ওই সম্পত্তিটা কি সম্পত্তি হইতে হবে, অস্থাবর। আচ্ছা, অর্থাৎ অস্থাবর সম্পত্তি যেমন, আন্ডারলাইন করবেন, জমি চুরির অপরাধের সাথে সম্পর্কিত নয়। অর্থাৎ স্থাবর সম্পত্তি যেমন জমি চুরির সাথে সম্পর্কিত নয়। অর্থাৎ জমি কখনো চুরি করা যায় না। জমি কি সম্পত্তি, স্থাবর সম্পত্তি, জমি কখনো চুরি করা যায় না। যখন কোনো ব্যক্তি, যখন কোনো ব্যক্তি দেখছেন অন্য ব্যক্তির দখলে থাকা, শব্দটা বলতেন, অন্য ব্যক্তির দখলে থাকা, বল দিছেন, যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির দখলে থাকা কোনো অস্থাবর সম্পত্তিটা বলতেন, বুঝছেন, কোনো অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া, সম্মতি ছাড়া শব্দটা বললেন, সম্মতি ছাড়া বল দিছেন। অসাধু উপায়ে শব্দটা বলতেন, অসাধু উপায় মানে হচ্ছে ডিসঅনেস্টলি, অসাধু উপায়ে গ্রহণ করার অভিপ্রায় বা অনুরূপ গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্পত্তি গোল দেবেন স্থানান্তর করে, এটা গোল দেবেন স্থানান্তর করে, সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে আমরা কি কি পেলাম দেখেন, যখন একজন ব্যক্তি অন্য ব্যক্তির মালিকানায় থাকে না দখলে থাকায়, দখলে থাকা কোন কি সম্পত্তি, সেই ব্যক্তির সম্মতি সহনা ছাড়া, ছাড়া কি উপায়ে একটু হলেও কি করে স্থানান্তর করে, তাহলে সেটা কি বলে গণ্য হবে, চুরি বলে গণ্য হবে। এই যে যতগুলা গোল দিলাম না, তাহলে আমি সংজ্ঞা দেবো এইভাবে, যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির দখলে থাকা অস্থাবর সম্পত্তি ওই ব্যক্তির সম্মতি ছাড়া অসাধু উপায়ে একটু হলেও স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে, চুরি করেছে বলে গণ্য হবে। এই যে যতগুলা গোল দিলাম এইগুলা আছে চুরির উপাদান। আমি যখন সংজ্ঞা লেখা শেষ তারপরে আমি লিখবো চুরির উপাদান। তাহলে উপাদান আমরা জানি যে যে কোনো জিনিসের সংজ্ঞা যখন আমি লিখবো উপাদান কিন্তু অটোমেটিক্যালি ওই সংজ্ঞা থেকে পাওয়া যায়। এই যে দেখেন, তাহলে আমি বলবো যে চুরির ক্ষেত্রে দখল প্রমাণ করতে হবে, মালিকানা প্রমাণের প্রয়োজন নাই। এক, চুরির ক্ষেত্রে সম্পত্তিটা হতে হবে কি অস্থাবর সম্পত্তি। চুরির ক্ষেত্রে ওই সম্পত্তিটা নিতে হবে সম্পত্তি ছাড়া। চুরির ক্ষেত্রে ওই সম্পত্তিটা নিতে হবে কি উপায়ে, অসাধু উপায়ে। চুরির ক্ষেত্রে একটি হলেও কি করতে হবে, স্থানান্তর করতে হবে। এইগুলা হচ্ছে আপনার চুরির উপাদান। এইগুলার একটা যদি মিসিং হয় তাহলে সেই জিনিসটা চুরি হবে না, অন্য কোনো অপরাধ হবে, অন্য কিছু হবে, বাট চুরি হবে না। কেমনে দেখেন, ধরেন দখলে থাকা না থেকে মালিকানায় থাকা, বাট দখলে আছে আরেকজনের। আপনি আপনি একটা জিনিস এভাবে চিন্তা করবেন যে আপনি আপনার একজন বাসার লোককে 10,000 টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠাইছেন, কিন্তু আপনি আছেন বাসায়, ওই টাকাটার মালিক কে, টাকাটার মালিক কে বলেন তো, যে না যাকে পাঠানো হয়েছে সে না, তাহলে আপনার ব্যাংকে সে জমা দিবে, টাকাটার মালিক তো আপনি, বাট আপনি আপনার কর্মচারীকে পাঠাইছেন ব্যাংকে জমা দেওয়ার জন্য। এখন যদি ওই ব্যক্তির, উনি তো আর দখল, টাকাটা ওনার দখলে আছে, উনি কি মালিক, উনি তো মালিক না। এখন ওনার কাছ থেকে যদি ওই 10,000 টাকা নেওয়া হয় এটা কি চুরি হবে না, অবশ্যই চুরি হবে। কারণ আমরা জানি চুরির ক্ষেত্রে মালিকানা প্রমাণের প্রয়োজন নাই, ওই ব্যক্তি বলবে যে এই টাকাটা আমার দখলে ছিল। আদালত যদি বলে যে দখলে ছিল, এই টাকার মালিক কি আপনি, আমি মালিক কিনা তা প্রয়োজনীয় না, চুরির ক্ষেত্রে আমার দেখাইতে হবে কি এই জিনিসটা আমার দখলে ছিল কিনা। এক্স্যাক্টলি, বুঝতে পারছেন। 2 নম্বর হচ্ছে অস্থাবর সম্পত্তি। চুরি অবশ্যই কি সম্পত্তি হইতে হবে, অস্থাবর সম্পত্তি। সম্মতি ছাড়া,
সম্মতি ছাড়া মানে হচ্ছে ওই যে পকেট মারে নিছেন বা এমন ভাবে নিছেন উনি টের পাই নাই, ভয় দেখাইয়া বা জোরপূর্বক নিলে সেটা কিন্তু চুরি হবে না। অসাধু উপায়ে মানে হচ্ছে আপনার এই জায়গা সরল বিশ্বাস থাকবে না, আপনি কাজটাই করছেন কি অসাধু উপায়। এবং সবশেষে হলো স্থানান্তর, মানে ওই পকেটের থেকে নিয়ে আপনার পকেটে রাখছেন, একটু হইলেও স্থানান্তর আপনি করেছেন। এইগুলাই হচ্ছে আপনার চুরি বলে গণ্য হবে। এখন উপাদান বা শর্ত যা বললাম দেখেন একটু পড়ি। 1 নম্বর উপাদান দেখেন, অন্য ব্যক্তির আন্ডারলাইন করবেন দখল হতে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করে থাকে। 2 নাম্বার দেখেন, আন্ডারলাইন করেন সম্পত্তিটা অবস্থায় কি সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদি হতে হবে। 3 নাম্বার দেখেন, অন্য ব্যক্তির দখল বা পজেশন থেকে নিতে হবে, গোল্ডেন পজেশন। 4 নাম্বার দেখেন, উক্ত ব্যক্তির কি ছাড়া, সম্মতি ছাড়া, উইদাউট কনসেন্ট। 5 নাম্বার দেখেন, চুরি সম্পন্ন হবে যদি সম্পত্তিকে আন্ডারলাইন করেন সামান্য হলেও স্থানান্তর করা হয়, যদি স্থানান্তর করা হয় একটু হলেও স্থানান্তর করা হয়। আমরা চলে আসি, আমাদের লিখিত পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে যে নিজের সম্পত্তি কি চুরি করা যায়, নিজের সম্পত্তিও চুরি করা যায়, কেমনে যায় দেখেন। আপনি এক দোকানে মোবাইল সার্ভিসিং এ দিলেন, আপনার মোবাইলটা সারছে, ওই দোকানে গিয়ে ওই দোকানদার নাই, এমন সময় আপনি আপনার মোবাইলটা নিয়ে চুরি চলে আসছেন। তাহলে এই মোবাইলটা যদিও আপনার সম্পত্তি কিন্তু দখলে ছিল কার, দোকানদারের। দোকানদারের দখল হতে আপনি অস্থাবর সম্পত্তি অসাধু উপায়ে স্থানান্তর করছেন, সো আপনি যদিও আপনার সম্পত্তি কিন্তু আপনি কি বলে গণ্য হয়েছেন, এ জায়গা মালিকানা না, চুরির ক্ষেত্রে দেখাইতে হবে কি দখল। তো আপনি যেহেতু আরেকজনের দখল থেকে আনছেন, আপনি যতই মালিক হন তারে তো আপনি বলে আনেন নাই, সে তো এই জায়গায় আপনি কি করেছেন মনে গণ্য হবে, নিজের সম্পত্তি চুরি করেছেন বলে গণ্য হবে। তার মানে নিজের সম্পত্তিও চুরি করা যায়। দেখেন, কোন ব্যক্তি নিজের সম্পত্তি চুরির জন্য অভিযুক্ত হতে পারে, যেমন করিম খাইরুনের নিকট 10,000 টাকা পাবে যা খাইরুন পরিশোধ করতে ব্যর্থ হয়। করিম উক্ত ঋণের জামানত হিসেবে আন্ডারলাইন করবেন খাইরুনের মোবাইল রেখে দেয়, বললো যে তোমার মোবাইল দিয়ে দাও, 10,000 টাকা দিয়ে মোবাইলটা নিয়ে যেও। পরবর্তীতে খাইরুন উক্ত মোবাইল করিমের সম্মতি ছাড়া নিয়ে যায়, এক্ষেত্রে খাইরুন মোবাইল চুরির জন্য দায়ী হবে, যদিও খাইরুন উক্ত মোবাইলের কি মালিক। তাছাড়া উক্ত টাকায় করিমের বিশেষ দখল অধিকার আছে। অর্থাৎ কোনো ব্যক্তিকে তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দণ্ডিত করা যেতে পারে যদি সে অসাধুভাবে, শব্দটা বললেন অসাধুভাবে, উক্ত সম্পত্তি যার দখলে আছে তার দখলতে গ্রহণ করে। আচ্ছা, এখন দখলতে গ্রহণ, চুরির ক্ষেত্রে একটা জিনিস পরীক্ষায় প্রশ্ন আসে যে চুরির ক্ষেত্রে নিম্নের কোন জিনিসটি প্রমাণ করতে হবে, মালিকানা, দখল, মালিকানা এবং দখল, মালিকানা ও দখল, কোনটা বলেন তো। অবশ্যই দখল। মালিকানা প্রমাণ না করলেও চলবে, মানে আমার এই মোবাইলটা চুরি করছে, এখন আমি যখন মামলা করবো আদালতে আমার দেখাইতে হবে এই মোবাইলের মালিকানা আমার দেখানো লাগবে না, আমি দেখাবো যে এই মোবাইলটা আমার দখলে ছিল, আমার দখলে থাকা অবস্থায় সে নিয়ে গেছে। তাহলে চুরির ক্ষেত্রে দেখাইতে হবে কোনটা, দখল, এটা মনে রাখবেন। চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তিটির আন্ডারলাইন করবেন মালিকানা গুরুত্বপূর্ণ না, ওনারশিপ। মালিকানা ইংরেজি কি, ওনারশিপ গুরুত্বপূর্ণ না, বরং বল দেবেন দখল বা পজেশন গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো ব্যক্তি দখল থেকে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ ও স্থানান্তর চুরি বলে গণ্য হবে, দখল থেকে অস্থাবর সম্পত্তিটি গ্রহণ করা হয়েছে কিনা তা গুরুত্বপূর্ণ বিষয়। উদাহরণটা দেখেন, ক 1 লাখ টাকা কবিরের নিকট প্রদান করে ব্যাংকে জমা দেওয়ার জন্য, গণেশ উক্ত টাকা কবিরের সম্মতি ছাড়া অসাধুভাবে গ্রহণ করে। এই ক্ষেত্রে গণেশ চুরি করেছে, যদিও গণেশ উক্ত টাকা মালিক করিমের নিকট হতে গ্রহণ করেনি। টাকাটা কি মালিকের কাছ থেকে নিছে, না, টাকাটা নিছে কার কাছ থেকে, যে দখলে ছিল তার কাছ থেকে। সো এমন না যে মালিকের কাছ থেকেই নেওয়া লাগবে, দখলে থাকা ব্যক্তির কাছ থেকে নিলেই কি হবে, চুরি হবে। তো জেনে রাখা ভালো। তো যদি আমরা দেখি চুরির ক্ষেত্রে যে ব্যক্তির সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে যে উক্ত সম্পত্তিতে আন্ডারলাইন করেন তার প্রকৃত দখল ছিল, কি ছিল, আন্ডারলাইন করেন। মালিকানা প্রমাণ না করলেও চলবে, আপনি মালিকানা প্রমাণ করতেও পারেন না করতেও পারবেন, বাট অবশ্যই প্রমাণ করা লাগবে কোনটা, দখল। তারপরে দেখেন, এটা ইম্পর্টেন্ট 2 নাম্বার, যে ক্ষেত্রে কোনো অস্থাবর সম্পত্তি, আন্ডারলাইন করবেন, কোন মৃত ব্যক্তির দখল থেকে, মৃত ব্যক্তি শব্দটা বলতেন এবং আন্ডারলাইন করবেন উভয়, মৃত ব্যক্তির দখল থেকে অসাধুভাবে গ্রহণ করা হয় বা যে সম্পত্তি কারোর দখলে নেই, আন্ডারলাইন করেন যে সম্পত্তি কারোরই দখলে নেই,
বা যে ক্ষেত্রে কোনো হারিয়ে যাওয়া সম্পত্তি, হারিয়ে যাওয়া শব্দটা বলতেন, আন্ডারলাইন করবেন, হারিয়ে যাওয়া সম্পত্তির কোনো দখলদার পাওয়া যায় না, সেই ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ চুরি হবে না, বরং সেটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলে গণ্য হবে। এটা আন্ডারলাইন করে তিনটে স্টার দেন। তাহলে আমরা কি কি জিনিস বুঝলাম দেখেন। ধরেন বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট করছে, জায়গায় মারা গেছে কয়েকজন, পথচারী একজন যাচ্ছিল, সে একজন মারা গেছে, এমন একজন প্যাসেঞ্জারের পকেট থেকে মোবাইল নিয়ে চলে গেছে, এটা চুরি হবে না। বুঝতে পারছেন? তারপরে যে সম্পত্তি কারোরই দখলে নাই, ধরেন আপনি রাস্তায় একটা মোবাইল কুড়িয়ে পাইছেন, রাস্তায় একটা আংটি পাইছেন, রাস্তায় 10,000 টাকা পাইছেন, রাস্তায় একটা গরু পাইছেন, এটা নিলে চুরি হবে না। বুঝতে পারছেন? এগুলো হলো অ্যাকচুয়ালি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তো এটা কি হবে সামনে পড়বো, বাট এতটুকু বলি যে মৃত ব্যক্তির নিকট থেকে আপাত দৃষ্টিতে যারা আইনের ভাষা যদি আমরা না জানি, আমরা জানি মৃত ব্যক্তির নিকট থেকে মোবাইল নিয়েছে, আমরা বললাম মৃত ব্যক্তির কাছ থেকে চুরি করছে, আসলে চুরি না, এটা হলো আত্মসাৎ। কি বলেন তো? আর আপনি রাস্তায় যে সকল জিনিস হারিয়ে যাওয়া জিনিস পান, মোবাইল পেলেন, টাকা পেলেন, অন্যান্য যা পেলেন অস্থাবর সম্পত্তি, সেটা কি? সেটাও চুরি না, সেটা হচ্ছে কি? আত্মসাৎ। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন চুরির ক্ষেত্রে আন্ডারলাইন করেন, বল প্রয়োগ বা ভয় দেখিয়ে সম্পত্তি গ্রহণ অপরিহার্য না, বরং অসাধুভাবে সম্পত্তি গ্রহণ অপরিহার্য উপায়। আপনি যদি ভয় দেখাইয়া চুরি নেন বা বল প্রয়োগ করে নেন, এটা চুরি না। আপনি পকেটে, আপনি দেখে বললেন যে তোমার পকেটে যা আছে বের করে দাও, এটা চুরি না। এটা অন্য আর এক অপরাধ, বা এটা কি? চুরি না। চুরির ক্ষেত্রে অবশ্যই কিভাবে নিতে হবে? সম্মতি ছাড়া। সম্মতি ছাড়া মানে সে কোনোভাবেই টের পায় নাই, কোনোভাবেই কি বুঝতে পারে নাই। পকেট মার কি হুমকি ধামকি দিয়ে দেয়, নাকি নীরবে নিভৃতে নাই? টাকা পয়সা দিয়ে। সো এই যে পকেট মার যে নিচ্ছে, এটা কিন্তু সম্মতি ছাড়া নিচ্ছে, এটা হচ্ছে চুরি। বুঝতে পারছেন? আর যদি বলেন যে পকেটে যা আছে বের করে দাও, নাহলে কিন্তু তোমার মেরে ফেলবো, এটা কিন্তু চুরি না। তারপরে দেখেন 378 দ্বারায় ব্যাখ্যা আছে পাঁচটায়, পাঁচটা শব্দ বলতেন, ব্যাখ্যা আছে কয়টা? পাঁচটা। আচ্ছা, তাহলে আমরা যদি প্রশ্ন পড়ি, দেখেন এখানে ব্যাখ্যার ভিতর একটা কথা বলা আছে, ব্যাখ্যা আমরা বিস্তারিত এখানে করবো না, ব্যাখ্যার ভিতর বলা আছে যে যে কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত মাটির সাথে দণ্ডায়মান আছে, স্থাবর সম্পত্তি, যখন মাটির সাথে সংযোগ বিচ্ছিন্ন করে ফেলবে তখন অস্থাবর সম্পত্তি। গাছ, গাছ লাগানো আছে, স্থাবর, গাছ যখন কেটে ফেলছেন কি? অস্থাবর। বিল্ডিং মনে করেন ইট বিল্ডিং এর সাথে লাগানো, স্থাবর সম্পত্তি, যখন বিল্ডিং ভেঙে ভেঙে ফেলবেন তখন ইট হয়ে যাবে কি? অস্থাবর সম্পত্তি। বুঝতে পারছেন? সো 1 নাম্বার প্রশ্নটা দেখেন, বিগত বছরের চুরির অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? স্বর্ণালঙ্কারের সাথে। কিসের সাথে? স্বর্ণালঙ্কার মানে কি? সোনার যে অলংকার, তাই। জমি, জমির সাথে সম্পর্কিত না, কারণ জমি কি সম্পত্তি? স্থাবর। দণ্ডায়মান গাছ কি সম্পত্তি? দালান কি সম্পত্তি? বলেন তো, তানভীর বলেন, এই গাছ আর দালান অস্থাবর সম্পত্তি হতো কখন? মাটি থেকে বিচ্ছিন্ন করা হতো। ধন্যবাদ। 2 নাম্বার প্রশ্নটা দেখেন, কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব না? নগদ টাকা, আসবাবপত্র, অলংকার, জমি। জমির ক্ষেত্রে সম্ভব না। 3 নাম্বার দেখেন, জেড এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জেড এর জমিতে এ একটি গাছ কাটে, ওই গাছ কেটে নিয়ে যাবে এমন উদ্দেশ্যে গাছ কাটছে, তো এ কি সংগঠন করছে? এ জায়গায় সম্মতি ছাড়া ছিল, দখল হতে অসাধুভাবে, তার মানে কি করছে? চুরি করেছে বলে গণ্য হবে। 4 নাম্বার প্রশ্নটা দেখি, নিম্নের কোন কাজটি চুরি হিসেবে গণ্য হবে না? কোনটা হবে না সেটা বলছে। চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেওয়া, এটা কি কারো দখলে ছিল? কারো দখলে ছিল না, সো এটা চুরি হবে না, এটা হবে আত্মসাৎ। কি হবে? আত্মসাৎ। আরো বাকি নিচে সবগুলা চুরি। দেখেন, অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা, টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া, অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যায়, এই সবগুলাই কি? চুরি। আমরা চুরির শাস্তিতে চলে আসি। তাহলে টুটুল বাগচি ভাই, বলেন তো চুরির সংজ্ঞা কি? কোনো অস্থাবর সম্পত্তি হুম। কোনো ব্যক্তির দখল থেকে হুম।
তার ওই ব্যক্তি সম্মতিবিহীন হুম, সম্মতিবিহীন অসাধুভাবে অসাধুভাবে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, কতটুকু সরাবে? কয়া? যে যতটুকু হোক, মানে তার সম্মতির ভিতরে যতটুকু হোক। একটু হলেও স্থানান্তর করলে সেটা কি বলে গণ্য হবে? চুরি বলে গণ্য হবে। সো আমরা চুরির শাস্তিতে চলে এসে দেখেন, চুরির শাস্তি সংজ্ঞা দিল কত দ্বারাই। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে মামলা হয় সবসময় শাস্তির দ্বারাই। কোন দ্বারাই? শাস্তির দ্বারাই। তো চুরির শাস্তি দেখেন 379 দ্বারাই, যে কোনো বর্ণনার কারাবাস 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। তো শুধু চুরি যদি করে তাহলে শাস্তি কত দিন? 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। এই জায়গায় অর্থদণ্ড নির্দিষ্ট নাই, তার মানে সর্বোচ্চ কত? আদালত যেটা যৌক্তিক মনে করে, অত্যাধিক হবে না আর কি। আচ্ছা, আমরা চলে এসে 380 দ্বারা দেখেন, আন্ডারলাইন করেন, বসত বাড়ি, তাঁবু, জাহাজ ইত্যাদিতে চুরির শাস্তি। ইংলিশটা আন্ডারলাইন করবেন, থেফট ইন ডুয়েলিং হাউস। ডুয়েলিং মানে হচ্ছে আপনার বসবাসের ঘর। তো যদি কেউ চুরি করে বাড়ির ভিতরে, তাঁবুর ভিতরে, জাহাজের ভিতরে, তাহলে চলে আসবে 300 কত দ্বারায়? 80 দ্বারায়। এবং যে কোনো বর্ণনার কারাবাস, যা আন্ডারলাইন করবেন, 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। আগেরটা ছিল বা অর্থদণ্ড বা উভয়, আর এটার সাথে কি এবং অর্থদণ্ড। এখন একটা জিনিস মনে করেন, তাহলে ঘরের ভিতরে চুরি করলে সাজার পরিমাণ কি বেশি, আর এমনি জায়গায় চুরি করলে সাজার পরিমাণ কি কম? 381 দেখেন, আন্ডারলাইন করেন, মালিকের দখলের সম্পত্তি ক্লার্ক বা চাকর, গোল দিবেন, ক্লার্ক বা চাকর কর্তৃক চুরি। মালিকের দখলে থাকা যে সম্পত্তি, এই সম্পত্তি যদি চুরি করে কে? ক্লার্ক বা চাকর। ধরেন ওয়ালটনের শোরুমে যারা কর্মচারী, যারা কর্মকর্তা, অথবা ধরেন স্বপ্ন অথবা অন্যান্য যে হাউস গুলা আছে যেগুলোতে কর্মচারীরা চাকরি করে, কেউ যদি মনে করেন যে সাবান কয়েকটা প্যাকেটে ঢুকা পকেটে ঢুকায় নিয়ে আসছে, যদিও সে চুরি করছে, বাট এটা সে এই চুরিটার শাস্তি কিন্তু বেশি, কারণ সে ক্লার্ক বা চাকর থাকা অবস্থায় চুরি করছে, তাহলে তার সাজা হতে পারে কতদিন? 381 ধারায় কতদিন? দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে আমি পেলাম শুধু 379 সাজা কত? 3। তাঁবু, বাসগৃহ, জাহাজে চুরি করলে 380-তে কত? 7। যদি ক্লার্ক বা চাকর চুরি করে 381-তে কত? 7। আচ্ছা, 382টা অনেকেই বুঝেন না, আমরা একটু 382টা পড়ি দেখেন। চুরি করার উদ্দেশ্যে আন্ডারলাইন করেন, মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর আন্ডারলাইন করেন, চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি অনুষ্ঠান। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আপনি চুরি করতে গেছেন, ভালোভাবে শীত টিট কাইটে গেছেন, চুরি করতে যাই আপনি প্রস্তুতি নিয়ে গেছেন যে বাই চান্স যদি আমারে ধরে টরে ফেলে বা ধরা খাই, তাহলে আমি মৃত্যু ঘটাই দিয়ে আসবো, অথবা তারে আঘাত করে পলাই চলে আসবো, অথবা আটকানোর প্রস্তুতি নিয়ে গেছেন, দড়ি টড়ি নিয়ে গেছেন, যে আগে চুরি করতে যায় আগে ঘরের মালিককে ভালো করে বাঁধছেন কাঠের সাথে, তারপরে চুরি যদি করেন, এরকম মানে আপনি কিন্তু মৃত্যু ঘটান নাই, আঘাত করেন নাই, বা আটকান নাই, ওইগুলার কি নিছেন? জাস্ট প্রস্তুতি নিছেন। তখন এরকম প্রস্তুতি নেওয়ার পরে যদি চুরি করেন, তাহলে আপনার সাজা হবে কত দ্বারায়? 382 দ্বারায়। দেখেন, সশ্রম কারাবাস বলতেন, সশ্রম কারাবাস, যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাইলে আপনি যখন এই মৃত্যু, আঘাত বা আটকানোর প্রস্তুতি নিয়ে চুরি করতেছেন, আপনার সাজা বেশি। সশ্রম কারাবাস কতদিন? 10 বছর। আর মাঝের দুইটা 7-7, আর প্রথমটা হচ্ছে কত? 3। একটা লোক দেন ফার্ম গেটে যে আমাদের যে ওভার ব্রিজ আছে, ওই জায়গায় সেজান পয়েন্ট আছে, ধরেন সে ওভার ব্রিজের উপরে পকেট মার মানে পকেটমারি করতেছে, তার আগে দেলোয়ারে বললো যে দেলোয়ার, তুমি একটু ফার্ম গেট পার্কের কাছে থাকো। টুটুল বাক্সিরে বললো যে সেজান পয়েন্টের কাছে থাকো। আর একজনকে বললো তুমি একটু তেজগাঁ কলেজের সামনে থাকো। আর আমি যে মেইন যে চোর, সে চুরি করতেছে কোথায়? ওভার ব্রিজের উপরে। এই কয়জনে রাখছে কেন? যে বাই চান্স যদি পকেটমারি করতে যে ধরা খায়, এরা এসে কি করবে? এরা বাঁচাইয়া নিয়ে যাবে। তা এই যে প্রস্তুতি নেওয়ার পর, বাঁচানো মানে কি? আটকানো বা আপনার আঘাত দান, এদেরকে রাখছে যে আমার যদি কেউ ধরে মারা শুরু করে, তাহলে তোমরা এসে আমার যে কোনো উপায়ে কি করে নিয়ে যাবা, নিয়ে যাবে।
তাহলে এই যে আপনি ধরেন মৃত্যু ঘটানো, আঘাত বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পরে এরকম যদি কেউ চুরি করে, তাহলে সেটা কি হয়ে যাবে বলে, মানে সেক্ষেত্রে সাজা হয়ে যাবে কত ধারায়? 382। কিন্তু এই ধারায় এই না যে আপনি আঘাত করছেন, আপনি মৃত্যু ঘটাইছেন বা আপনি আটকাইছেন, এটা হলো জাস্ট কি প্রস্তুতি নিতেন, বাট এই কাজগুলো এখনো কি করেন। তো চুরির সাজা, আমরা চুরির সংজ্ঞা পেলাম 378, চুরির শাস্তি 379-তে কত? 3 বছর। তারপরে আপনার বাসগৃহ বা বাসায় যদি চুরি করে 7 বছর। 380, চাকর ভৃত্য চুরি করলে কত? 81-তে 7 বছর। আর মৃত্যু, আঘাত, আটকানোর প্রস্তুতি নেওয়ার পর যদি চুরি করেন তাহলে সাজা কত? 10 বছর। কত দাঁড়ায়? 383। এবং এই 10 বছর কিন্তু সশ্রম, দেখেন 10 বছর কি সশ্রম। আচ্ছা দেখেন, আমরা একটু পড়ি। 1 নম্বর প্রশ্ন, বিগত বছর প্রশ্ন, দ্রুত দেখেন। বসত ঘরে চুরি অপরাধের সর্বোচ্চ সাজা কি? বসত ঘর মানে কি? বাড়িতে চুরি অপরাধের সর্বোচ্চ শব্দটা গোল্ডেন, সর্বোচ্চ শব্দটা গোল্ডেন পাইছেন? আমরা জানি বসত ঘরে চুরি করলে সর্বোচ্চ সাজা কত? আমরা ওই জায়গায় পড়ছি না যে কোনো বর্ণনা 7 বছর। এখন এই জায়গায় জানতে চাই যে সর্বোচ্চ, মানে যে কোনো বর্ণনা 7 বছর যদি হয় তাহলে আদালত সর্বোচ্চ দিতে পারে 7 বছর সশ্রম। সর্বোচ্চ কত? 7 বছর সশ্রম। তাহলে আমরা এই জায়গায় দেখবো যে 7 বছর সশ্রম কোনটায় আছে। ঘ দেখেন, 7 বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা। যদিও এই জায়গায় উনি ব্যাখ্যা করতে গ অথবা ঘ, বাট অ্যাকচুয়ালি উত্তর হবে কোনটা জানেন? ঘ। সর্বোচ্চ যেহেতু জানতে চাইছে, উত্তর হচ্ছে ঘ। 2 নাম্বার দেখেন, দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে? 6, 1, 3, 5। এটা কত বছর বলেন? 3 বছর। দোকান থেকে ঘড়ি চুরি হতে হতে হলে কতদিন? 3 বছর। কারণ এই জায়গায় দেখেন দোকান, আমরা জানি দোকান থেকে যদি বলেন তাহলে তো অ্যাকচুয়ালি 7 বছর হওয়ার কথা নাকি? কিন্তু 7 কি অপশনে আছে? নাই। তাই লেখা চুরির শাস্তি কোনটা আছে? 3 বছর আছে। সো এই জায়গায় উত্তর হবে কোনটা? 3 বছর। এছাড়াও আরেকটা জিনিস যেটা ব্যাখ্যা দেই, সেটা হচ্ছে যে আমাদের উচ্চ আদালতের নজিরে আছে যে যে দোকান থেকে যদি কেউ চুরি করে তাহলে সেটা 378 হবে, সরি 379 হবে, 380 হবে না। এক আইনের নজিরে আছে যে দোকান থেকে চুরি করলে শুধু চুরির সাজা হবে কত দ্বারা? 379। এই ক্ষেত্রে 380-তে ফেলানো যাবে না। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, যে দণ্ডবিধির 378 ধারায় কয়টা ব্যাখ্যা আছে? কয়টা? কয়টা বলেন? 5টা। 11 নাম্বার প্রশ্নটা দেখেন। 11 নাম্বার, যে চুরি সম্পন্ন হবে যদি সম্পত্তিটি পেশ হলেও, সামান্য হলেও কি করা হয়? যদি একটু হলেও স্থানান্তর আপনি করেন। 13 নাম্বার প্রশ্নটা, 13 নাম্বার দেখেন। 13 নাম্বার দেখেন, এ তার পকেটে কুকুরের জন্য একটি টোপ রাখে এবং এর সাহায্যে বি এর কুকুরকে এটি অনুসরণ করতে প্রলুব্ধ করে। বি এর একটা কুকুর আছে, ওই টোপ দেখাইয়া অনুসরণ করতে কি করছে? প্রলুব্ধ করছে। তাহলে কুকুরটি একে অনুসরণ করতে থাকে। কুকুর স্থাবর না অস্থাবর সম্পত্তি? অসাধুভাবে একটু হলেও কি করছে? স্থানান্তর করছে। সো এটা কি বলে গণ্য হবে? চুরি করেছে বলে গণ্য হবে। 14 নাম্বারটা দেখেন, এ অর্থপূর্ণ একটি বক্স বহনকারী একটি ষাঁড় দেখতে পাই। ষাঁড়ের গায়ে ষাঁড় কি বহন করতেছে, মানে ষাঁড়ের গাড়ি ধরেন, অর্থ আছে। সে ষাঁড়টিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করে যেন অসাধুভাবে অর্থপূর্ণ বক্সটি নিতে পারে। এ কি করছে? চুরি করছে। 15 নাম্বারটা দেখেন, এ রাজপথে একটি আংটি দেখতে পাই, আন্ডারলাইন করবেন, যা কারো অধিকারভুক্ত নয়। ওই আংটি কারো দখলে নাই। তো এ সেটা গ্রহণ করে বিক্রি করে দেয়। এর অপরাধ কি? এটা চুরি না, এটা কি হবে? অপরাধমূলক সম্পত্তির তসরুপ বা আত্মসাৎ। এটা আমরা সামনে বুঝবো, সমস্যা নেই, বাট চুরি যে না এটা শিওর। বুঝতে পারছেন? জি। 16 নাম্বার প্রশ্নটা পুরাতন বই দেখেন, এ জেড এর অধিকারভুক্ত একটি ঘরে টেবিলের উপর জেড এর মালিকানাধীন একটি আংটি দেখতে পাই। মানে এ আছে জেড এর ঘরে, জেড এর ঘরে টেবিলের উপরে একটা আংটি দেখতে পাই। এ সেটা গ্রহণ করে বিক্রি করে দেয়। এর অপরাধ কি? চুরি। শুনেন, আপনি যখন কারো ঘরে গিয়ে কোনো জিনিস পাবেন,
তখন ওই জিনিসটা কার? তার ঘর তার। তো এই জিনিস আংটি যে তার ঘরের উপর, এখন আপনি যদি বলেন যে আংটি তো আমি টেবিলের উপর পাইছি, আশেপাশে তো কেউ ছিলেন না, তো আংটি তো কেউ মালিক প্রমাণ নাই, এটা বললে হবে না। আপনি ঘরে আছেন, কার ঘরে? যার ঘরে গেছেন আংটির মালিকও কি সে। তো যেহেতু তার জিনিসটা আপনি নিয়ে গেছেন, আপনি চুরি করেছেন বলে গণ্য হবে। যদি এরকম হতো যে রাজপথে পাইছেন, মানে রাস্তায় পাইছেন, তাহলে চুরি হবে কেন? রাজপথে আংটি পাইলে কি হবে? আত্মসাৎ হবে। আচ্ছা, দেখেন আমরা এখানে একটা উদাহরণ আছে, আহ 22 নাম্বার, 22 নাম্বার, 22 নাম্বার প্রশ্নে একটা উদাহরণ আছে আপনাদের, একটু পড়ে যায়। এ জেড এর স্ত্রীর নিকট অনুগ্রহ বা ভিক্ষা প্রার্থনা করে। এ একজন ব্যক্তি, সে জেড একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে বলতেছে যে আমার কিছু টাকা পয়সা বা পোশাক আশাক দাও। জেড এর স্ত্রী এ কে টাকা, খাদ্য ও পোশাক প্রদান করে, যেগুলো জেড এর বলে এ জানে। মানে এ তো অ্যাকচুয়ালি চাচ্ছে, তো কার কাছে যাচ্ছে? জেড এর স্ত্রীর কাছে। জেড এর স্ত্রী তারে টাকা পয়সা, পোশাক আশাক দিচ্ছে, এবং যারে দিচ্ছে সে জানে যে এগুলো হচ্ছে যে ওই লোক, ওই মহিলার স্বামী, ওই মহিলার কি স্বামী। এবং এ এটাও ধারণা করে যে যে ভিক্ষা প্রদানে জেড এর স্ত্রী ক্ষমতা প্রাপ্ত, এবং যে জিনিসগুলো নিচ্ছে সে জানে যে তার যদিও তার স্বামীর বাট ওয়াইফের ক্ষমতা আছে ওই জিনিসগুলো কি দেওয়ার। এই ক্ষেত্রে এর অপরাধ কি? কোন অপরাধ হয়েছে? বলেন, এই জায়গায় কোনো অপরাধ হয়নি। বাট এ যদি জানতো যে স্ত্রীর প্রকৃতপক্ষে স্বামীর জিনিসপত্র দেওয়ার ক্ষমতা নাই, বাট তারপরেও সে তার স্বামীর তা কি দিচ্ছে, তাহলে কি করেছে বলে গণ্য হতো? চুরি করেছে বলে গণ্য হতো। এই যে দেখেন 23 নাম্বারটা বললে বোঝা যাবে, 23 নাম্বার উদাহরণটা। জেড এর স্ত্রীর কে এর সাথে এর অবৈধ সম্পর্ক আছে। মানে জেড এর স্ত্রী, আগের উদাহরণে জেড এর স্ত্রীর নাম বলে নাই, এই উদাহরণে জেড এর স্ত্রীর নাম কি? কে। কার সম্পর্ক আছে? এ এর। কে তার স্বামী জেড এর একটি মূল্যবান সম্পত্তি অসাধুভাবে, এই শব্দ বলতেন অসাধুভাবে, একে দিয়েছে। মানে স্ত্রী দিচ্ছে তার স্বামীর একটা মূল্যবান জিনিস, সেটা কিভাবে? অসাধুভাবে বলেই দিছে, মানে স্ত্রীর ওই জিনিসটা দেওয়ার ক্ষমতা নাই। কে জানতো যে উক্ত সম্পত্তিটি তার স্বামী জেড এর, মানে স্ত্রী জানতো এই সম্পত্তিটা তার স্বামী জেড এর, এবং তার স্বামী তাকে সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তিকে দিতে, আন্ডারলাইন করেন, ক্ষমতা দেয়, অন্য কোনো ব্যক্তির দিতে ক্ষমতা দেয়নি। তাহলে যে যে এই জিনিসটা নিল, এই ক্ষেত্রে এর অপরাধ কি? এর অপরাধ কি বলেন তো? মানে যে এই জিনিসটা নিছে সে কি করেছে বলে গণ্য হবে? চুরি করেছে বলে গণ্য হবে। স্ত্রী ও চোর, দুইজনেই চুরি করছে। জি, কে আসুক আর এ আসুক, দুইজনেই কি চোর। কারণ এ তো তার ক্ষমতা দেয় নাই, মানে জেড তো তার স্ত্রীর ক্ষমতা দেয় নাই, সেও চুরি করছে, এর দেশেও চুরি করছে। ঠিক। এখন চুরি হয় না, ধরেন হাজবেন্ড বলছে যে ওয়াইফ রে এই জিনিস তুমি কাউরে দিবা না, বাট তারপরেও সে কি করে দিছে? দেয়। আচ্ছা যাই হোক, শুনেন, আমরা পড়ায় ফিরি। আমরা চুরি এতটুকুই, চুরি আর না যাই, চুরি এতটুকুই। আমরা বলপূর্বক গ্রহণ বা সম্পত্তি সম্পর্কিত অপরাধ, এক্সটর্শনে চলে আসেন। এক্সটর্শন, বলপূর্বক গ্রহণে বলে কি? এক্সটর্শন। পাশে লেখেন চাঁদাবাজি। এক্সটর্শনের আর এক বাংলা হচ্ছে চাঁদাবাজি। চুরির চেয়ে একটি গুরুতর প্রকৃতির অপরাধ হচ্ছে আপনার এক্সটর্শন। একেবারে ডান সাইডে উপর আছে দেখেন, ধারা 383 থেকে 300 কত? 89। ধারা 383 থেকে 389। আমরা প্রথমে দেখি যে ধারা 383 বলপূর্বক গ্রহণ বা
এক্সটর্শন। দেখেন সংজ্ঞা, চুরি এবং দস্যুতা এর বল দিবেন মধ্যবর্তী একটি অপরাধ হলো বলপূর্বক গ্রহণ, অর্থাৎ চুরির চেয়ে একটু উপরে, দস্যুতার চেয়ে একটু নিচে, এর মধ্যম একটা অপরাধ হলো কি, মধ্যবর্তী একটা অপরাধ কি, বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন। এখন আপনারা অনেকে গোলায় ফেলেন, ওই যে গতদিন আমরা বললাম বল প্রয়োগ, ফোর্স, অপরাধমূলক বল প্রয়োগ, ক্রিমিনাল ফোর্স, ওটা ছিল বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগ। আর এটা হচ্ছে কি, বলপূর্বক গ্রহণ। বুঝেন কিনা? 350 যেটা করছি ওটা হলো অপরাধমূলক বল প্রয়োগ। ওই জায়গায় আপনি কোনো সম্পত্তি টম্পত্তি নেন নাই, বা নিলেও পরের কথা, বাট ওই জায়গায় জাস্ট আপনি ধাক্কা দিচ্ছেন বা গতি রোধ করছেন, গতিশীল করছেন, গতি থামাইছেন। আর এখানে হচ্ছে যে আপনি বলপূর্বক গ্রহণ করতেছেন কোন জিনিস, কি স্থাবর বা অস্থাবর সম্পত্তি কি করবেন, গ্রহণ করবেন। দেখেন দণ্ডবিধির 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা আন্ডারলাইন করবেন, তাহলে সংজ্ঞা দিছে কত ধারায়, 383, এবং 384 ধারায় বলপূর্বক গ্রহণের শাস্তি আলোচনা করা হয়েছে। 383-তে দিচ্ছে সংজ্ঞা, আর শাস্তি কততে, 84-তে। সাধারণভাবে বলা যায়, যদি কোনো ব্যক্তি, এই যে ভয় দেখিয়ে শব্দটা বলতেন, ভয় দেখিয়ে বা অসাধু উপায় প্ররোচিত করে, আন্ডারলাইন করবেন, অসাধু উপায় কি করে, প্ররোচিত করে উক্ত ব্যক্তি বা অন্য ব্যক্তির নিকট থেকে গোল দিবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি, স্থাবর বা কি সম্পত্তি, অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, শব্দটা গোল দেন, গ্রহণ করে, গ্রহণ করে গোল দিচ্ছেন, তাহলে উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে। কি কি পেলাম দেখেন, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির ভয় দেখাইছে, অথবা অসাধুভাবে কি করছে, প্ররোচিত করছে, পরে তার কাছ থেকে কি নিছে, স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করছে না, গ্রহণ করলে সেটা বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি বলে গণ্য হবে। চাঁদাবাজি নর্মালি কারে বলে, আপনার বাসার পাশে বিল্ডিং এর কাজ চলতেছে, এলাকার তুলাপান যাই বলতেছে যে আমাদের 50,000 টাকা দিবেন, না হলে আপনার কাজ করতে দেবো না, না হলে আপনার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো, না হলে আপনার বাচ্চা কাচ্চা স্কুলে গেলে নিয়ে যাবো নাকি। তো এখন এই যে যে ভয়গুলা দেখাচ্ছে, এই ভয় কি সে তাৎক্ষণিক করছে, মানে হাত হাত টাত কি এখনই ভাঙতেছে না, তারপরে ওই যে যে ভয়গুলো অপরাধের ভয় দেখালো সেটা সাথে সাথে করতেছে না, বাট ভয় দেখাচ্ছে দূরবর্তী ভয়, যে আপনি যদি চাঁদা না দেন তাহলে কি হবে, এই কাজগুলো আমি করবো। পরবর্তীতে ঠিকই যে যে কনস্ট্রাকশন কাজ করতে যায় সে তাদেরকে 50,000 টাকা দিয়ে দিছে। তাহলে এই যে যে যারা টাকাটা গ্রহণ করলো তারা কি করেছে, বলপূর্বক গ্রহণ করেছে বলে গণ্য হবে, বা চাঁদাবাজি করেছে বলে গণ্য হবে, বা কি করছে, এক্সটর্শন, এক্সটর্শন। এখন আমরা ভাই চুরির সাথে বলপূর্বক গ্রহণের একটি তুলনা করি, দেখেন চুরির ক্ষেত্রে সম্পত্তি ছিল কি সম্পত্তি, অস্থাবর, আর এই জায়গা কি, স্থাবর বা অস্থাবর। চুরির ক্ষেত্রে জিনিসটা নেওয়া তো সম্মতি ছাড়া, সম্মতি কি ছাড়া, আর এই জায়গায় সম্মতি কি, ভয় দেখায় বা প্ররোচিত করে, মোটামুটি এইটুকুই পার্থক্য। এরপরে দেখেন আমরা বলপূর্বক গ্রহণের উপাদান, উপাদান কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে সহজ। এই যে দেখেন 1 নাম্বার যদি দেখি, যে বলপূর্বক গ্রহণ অপরাধটি নিম্নলিখিত বিষয়ে অন্তর্ভুক্ত: অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তির গোল দিবেন, ক্ষতির ভয় দেখাবে, কিসের ভয় দেখাবে, দ্য অ্যাকিউজড মাস্ট হ্যাভ পুট ইন্টেনশনালি এনি পারসন ইন ফিয়ার অফ ইনজুরি, ফিয়ার অফ ইনজুরি মানে হচ্ছে ক্ষতির ভয়, যে ব্যক্তিকে ভয়ে রাখা হয়েছে তাকে অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে, আন্ডারলাইন করেন, সম্পত্তি বা মূল্যবান জামানত অর্পণ করতে প্ররোচিত করবে। যেমন দান, চাঁদা প্রদানে, যে কোনো সম্পত্তি অর্পণে, মূল্যবান জামানত অর্পণে, আন্ডারলাইন করেন এগুলা, স্বাক্ষরিত বা সিলমোহর সিলকৃত যে কোনো জিনিস যেটা মূল্যবান জামানত পরিণত করা যেতে পারে, এমন সম্পত্তি ভয় দেখিয়ে অসাধুভাবে কি করবে, প্ররোচিত করে। তাহলে শর্ত বা উপাদান অ্যাকচুয়ালি এগুলাই, তারপর নিচে আবার শর্ত বা উপাদান লেখছে দেখেন, যে অবশ্যই অভিযুক্ত অবশ্যই কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখাবে, এক, ক্ষতির ভয় রাখার কার্য অবশ্যই ইচ্ছাকৃত হতে হবে, আর অতঃপর অভিযুক্ত যে ব্যক্তিকে ভয় রেখেছে তাকে প্ররোচিত করবে কোনো সম্পত্তি কিসে, অর্পণে, আর এমন প্ররোচনা অবশ্যই অসাধুভাবে হবে বা কিসে হবে, ডিসঅনেস্টলি। উদাহরণ দেখেন, ক খকে ভয় দেখায় যে, কি উদাহরণ নাই আপনাদের, আচ্ছা সমস্যা নাই, ক খয়কে ভয় দেখায় যে 2 লাখ টাকা না দিলে তার নামে অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে, এখনো কি ছাড়ছে, আচ্ছা। ক ককে 1 লক্ষ টাকা দেয়, তো কয় জায়গা কি করছে, বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি করেছে বলে। তাহলে আমরা যদি চুরির সাথে বলপূর্বক গ্রহণের পার্থক্য অলরেডি করছি, তারপরে এই জায়গায় পার্থক্য একটু দেওয়া আছে, দেখি দেখেন মিলাই। যদি এটা দেখি,
যে চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি, আর বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে কি স্থাবর অস্থাবর উভয়। চুরির ক্ষেত্রে সম্মতি থাকে না, বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে কি ক্ষতি ভয় দেখিয়ে সম্মতি নেওয়া হয়। চুরির ক্ষেত্রে বল প্রয়োগ থাকে না, কিন্তু বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে বল প্রয়োগ থাকে বা ক্ষতির ভয় থাকে। আর চুরির ক্ষেত্রে অপরাধী সম্পত্তিটি নিয়ে যায়, এই ক্ষেত্রে মালিক সম্পত্তি অর্পণ করে না। আর বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ক্ষতির ভয়ে সম্পত্তির মালিক সম্পত্তির অপরাধীকে অর্পণ করে। আমরা সাজায় চলে আসি, দেখেন সাজা। তার আগে তানবীর বলেন তো যে বলপূর্বক গ্রহণ কারে বলে? বিল্ডিং এর কাজ হচ্ছে আলমকে বিল্ডিং এর কাজ হবে না, সম্পূর্ণ করতে হয়ে যাচ্ছে। এইটা তো আপনার এক্সপ্রেশন। এটা বললেই এক্সটোরশন হয়ে গেল? কি বলছিলাম, শুধু বললেই হবে না, টাকা পয়সাও কি দিতে হবে, এবং সে গ্রহণও করছে, তারপর হলে এক্সটোরশনটা সম্পূর্ণ হয়েছে। মানে আপনি খালি ভয় দেখাইছেন না, ভয় দেখাইছেন, ভয়ের ফলে সে টাকা পয়সাও কি দিয়ে দিছে। সাথে সাথে দেয় নাই, বাট আপনি যে সময় দিছিলেন তার মধ্যে কি দিয়ে দিছে। দেখেন 384 ধারায় বলপূর্বক গ্রহণের শাস্তি, পানিশমেন্ট ফর এক্সটর্শন, যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। তাহলে সংজ্ঞা দিল 383, শাস্তি কত? আর শাস্তি কিন্তু দেখেন চুরির সাজা আর এই সাজা কি একই। 85 দেখেন। আচ্ছা 84-র পরে আমরা 86 পড়ি আগে। ওই জায়গাও বল প্রয়োগই লেখা আছে, বাট অ্যাকচুয়ালি বলপূর্বক গ্রহণের শাস্তি বা বল প্রয়োগে গ্রহণের শাস্তি। যাই হোক, দেখেন আচ্ছা 86টা দেখেন, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রেখে বলপূর্বক গ্রহণ। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রেখে বলপূর্বক গ্রহণ, মানে আগেরটা হলো শুধু বলপূর্বক গ্রহণের শাস্তি, আর 86-তে বলছে যে আপনি বলপূর্বক গ্রহণ করছেন কিসের ভয় রেখে? মৃত্যু বলছে যে আপনি যদি বিল্ডিং এর কাজ না থামান আপনারা কিন্তু হত্যা করা হবে বা আপনার বাচ্চাকে হত্যা করা হবে, এবং পরবর্তীতে কয়েকদিনের মধ্যে সে ঠিকই টাকা দিয়ে দিছে। তাহলে এই ক্ষেত্রে মামলা হবে 84-তে না 86-তে? যদি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখে বলপূর্বক গ্রহণ করে তাহলে মামলা চলে আসবে 386। আর এই দুইটা ছাড়া অন্য কোনো কিছুর ভয় দেখাইলে মামলা কততে? 84। বুঝেন কিনা? এবং এই জায়গা কিন্তু বলপূর্বক গ্রহণ হয়ে গেছে, দ্যাট মিনস আপনি ভয় দেখাইছেন, সে টাকা পয়সাও কি আপনারে দিয়ে দিছে। 84 আর 86 মানে টোটাল প্রক্রিয়া সম্পাদিত হয়ে গেছে। শাস্তি কি দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যা 10 বছর পর্যন্ত, আন্ডারলাইন করেন, যে কোনো বর্ণনার কারাবাস যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে 386-তে বললো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রেখে বলপূর্বক গ্রহণ, শাস্তি সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হতে পারে। 85 দেখি দেখেন। 85 বলপূর্বক গ্রহণের জন্য, এটাই গ্রহণের জন্য শব্দটা বলবেন, গ্রহণের জন্য কোন ব্যক্তিকে গোল দিবেন ক্ষতির ভয়ে রাখা। ক্ষতির ভয়ে রাখা মানে আপনি কেবল ক্ষতির ভয় দেখাইছেন, বললেন যে আমারও যদি 50,000 টাকা না দাও তাহলে ইন্টারনেটে কিন্তু তোমার নামে অশ্লীল ছবি ছেড়ে দেবো বা অশ্লীল বাক্য লিখে দিব। এই যে যে ক্ষতির ভয় রাখছে, সে এখনো টাকা দেয়নি, টাকা না দিয়েই আগে মামলা করে দিছে যে অমুক এসে আমার এই হুমকি দিয়ে গেছে, তাইলে মামলা হবে কত দ্বারাই? 350। কত দ্বারা? 385। সাজা দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস, বলেন তো ক্ষতির ভয় বলপূর্বক গ্রহণের জন্য, মানে এখনো কি বলপূর্বক গ্রহণ করেছে? এখনো করে নাই, মাত্র কি দেখাইছে? ভয় দেখাইছে। তাহলে যে কোনো বর্ণনার কারাবাস আন্ডারলাইন করবেন যা 14 বছর পর্যন্ত হতে পারে এবং 5 বছরের নিচে হবে না বা অর্থদণ্ড বা উভয়। বুঝেন? যদি নিয়ে ফেলে তাহলে 84 আর 83। 84 আর 83। আর ক্ষতির ভয়ে রাখছে এখনো নেয় নাই বলপূর্বক গ্রহণের জন্য, তাহলে কত? 85। সাদা কত? 14 বছর, 5 বছরের নিচে হবে না। দেখেন তাহলে সর্বোচ্চ কত? 14 বছর, আর সর্বনিম্ন কত? 5 বছর। এবার 87 দেখবো আমরা। 87-তে চলে আসেন, দেখেন 87 বলপূর্বক গ্রহণের জন্য, গ্রহণের জন্য শব্দটা বলতেন, বলপূর্বক গ্রহণের জন্য
মৃত্যু বা গুরুতর আঘাতে ভয় রাখা। আগে ভয় রাখছিলেন কিসের ভয়? 85-তে কিসের ভয়? ক্ষতির ভয়। আর 87-তে আপনি বলপূর্বক গ্রহণ করতে যাচ্ছেন কিসের ভয় দেখাইয়া? বললেন যে 50,000 টাকা যদি না দাও তাহলে কিন্তু তোমার, সরি, 50,000 টাকা যদি না দাও তাহলে তোমার হত্যা করা হবে, বা তোমার তাঁত একটা ঘুষি দিয়ে ফেলে দেওয়া হবে। তো এই যে যে ভয়টা দেখাচ্ছে মৃত্যুর ভয় বা ক্ষতির ভয়, সে এখনো কিন্তু টাকা দেয় নাই। তাহলে এই মুহূর্তে মামলা হলে কত দাঁড়ায়? 387 দাঁড়ায়। সাজা দেখেন, যাবজ্জীবন কারাবাস, যাবজ্জীবন কারাবাস বা 7 বছরের নিচে হবে না। কারাবাস এবং 7 বছরের নিচে না, এবং অর্থদণ্ড। তো যাবজ্জীবন কারাবাস আর অথবা আহ, যদি কারাদণ্ডই দেয় তবে কত বছরের নিচে হবে না, অর্থাৎ সর্বোচ্চ যাবজ্জীবন কারাবাস, সর্বনিম্ন হচ্ছে 7 বছর কারাবাস। এখন আপনারা একটা জিনিস কি লক্ষ্য করছেন, যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া যদি বলপূর্বক গ্রহণ করে ফেলে তাহলে 386, সাজা কিন্তু 10 বছর, মানে অলরেডি গ্রহণ করলে কম। বা মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছেন এখনো বলপূর্বক গ্রহণ করেন নাই, তাইলে 87, তাহলে সাজা কি দেখেন? বেশি, যাবজ্জীবন বা 7 বছর। তাহলে আমরা এই জায়গায় এইভাবে মনে রাখবো যে বলপূর্বক গ্রহণ টোটালি সম্পাদিত হয়ে গেছে 84 আর 86, 84 আর 86। যদি আপনি বলপূর্বক গ্রহণ করে 84-তে 3 বছর, আর 86-তে বলতেছে যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ করে ফেলছেন, 86 10 বছর। আর 85-তে বলতেছে ক্ষতির ভয় দেখাইছেন বলপূর্বক গ্রহণের জন্য, এখনো বলপূর্বক গ্রহণ করা হয়নি, কিসের ভয়? ক্ষতির ভয়। সাজা কত? 14, নিচেই 7, কত? 5, সরি 5। আর 87-তে বলতেছে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণের জন্য ভয় দেখাইছেন, কিন্তু এখনো বলপূর্বক গ্রহণ করেন নাই, সাজা কত? যাবজ্জীবন বা কত? এখন আপনারা সবাই প্রশ্নের উত্তর দেন, আমি এক একটা করে প্রশ্ন করি, উত্তর দেন। বলেন তো, যে যদি এরকম হয় যে একজন ব্যক্তির কাছে 50,000 টাকা চাইছে, বললো যে যদি তুমি 50,000 টাকা না দাও তাহলে তোমার নামে ইন্টারনেটে অশ্লীল ছবি ছেড়ে দেওয়া হবে। এখনো টাকা সে দেয় নাই, শুধু এই যে যে হুমকি দিল, মামলা কত দাঁড়াবে বলে? কত দাঁড়ায়? 85। ধন্যবাদ। আর যদি এই ক্ষতির ভয়ে 50,000 টাকা সে ভয়ে তারে দিয়ে দিয়ে দিতে, মানে বলপূর্বক গ্রহণ হয়ে গেছে, তাহলে মামলা কত দাঁড়ায়? 384। 384 কোথায়? কারণ ক্ষতির ভয়, মৃত্যু বা গুরুতর আঘাতের বলে নাই, বলছে কি ভয়? ক্ষতির ভয়। বলপূর্বক গ্রহণ হয়ে গেছে, তাইলে কত? 384। এবার আবার মনে করেন যদি এরকম হয় যে তুমি যদি আমার 50,000 টাকা না দাও তাহলে তোমার হত্যা করে ফেলবো, তোমারে হত্যা করে ফেলবো, এই মুহূর্তে মামলা হবে, এখনো দেয় নাই সে, মামলা হবে কত দাঁড়ায়? 300 কত দাঁড়ায়? 87। আর যদি সে 50,000 টাকা মৃত্যুর ভয়ে দিয়ে দেয় তাহলে মামলা কততে? 386। 386, বুঝেন কিনা? মানে বলপূর্বক গ্রহণ হয়ে গেছে 84 আর 86, আর বলপূর্বক গ্রহণের জন্য 85 আর 87, বুঝেন কিনা? আশরাফুল সাহেব, বুঝছেন না? গোলানোর কিছু নাই। আপনি এটা মনে রাখেন যে বলপূর্বক গ্রহণ টোটাল প্রক্রিয়া হয়ে গেছে 84 আর 86। 84-তে হলো শুধু বলপূর্বক গ্রহণের শাস্তি 3 বছর, আর মৃত্যুর ভয় দেখাইয়া বা গুরুতর আঘাতের ভয় দেখাই বলপূর্বক গ্রহণ করলে 86। 84 86 শেষ। এবার যদি বলে যে ক্ষতির ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণের জন্য ক্ষতির ভয় দেখাইছে কিন্তু বলপূর্বক গ্রহণ এখন করে নাই, কেবল ক্ষতির ভয় দেখাইছে, 85। 85। আর বলপূর্বক গ্রহণের জন্য মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছে, 87। বুঝতে পারছেন? এই ভয়েরা এই দুইটা এই শব্দটা নিয়ে হ্যাঁ, ভয়ে রাখা মানে এখনো করে নাই, তাহলে 85 আর 87। আর যদি গ্রহণ হয়ে যায় তাহলে কত? 84 আর 83। এবং ওই ভয়ে রাখা মানে টোটালি করে নাই, ওটার শাস্তি কিন্তু বেশি। তাহলে আমরা জেনে রাখা ভালোতে আসি। কে বুঝেন নাই বলেন তো, প্রশ্ন করেন। আপনারা যারা যারা আছেন কে বুঝেন নাই? এটা হলো চাঁদাবাজি, এক্সটর্শন মানে কি? চাঁদাবাজি। জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো যে চুরি এবং দস্যুতার মধ্যবর্তী একটা অপরাধ হলো কি? বলপূর্বক। একেবারে সব শেষের লাইনটা দেখেন, জেনে রাখা ভালো সব শেষের লাইনটা, যে বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে আন্ডারলাইন করেন ক্ষতির ভয় দূরবর্তী হবে। ক্ষতির ভয় কি হবে? ক্ষতির ভয় দূরবর্তী হবে। অর্থাৎ অপরাধী এই ক্ষেত্রে ক্ষতির ভয় দেখায় কিন্তু সেটা আন্ডারলাইন করবেন তাৎক্ষণিকভাবে করে না,
ক্ষতি কি তাৎক্ষণিকভাবে করতেছে, সাথে সাথে করতেছে? মৃত্যু কি সাথে সাথে ঘটাচ্ছে? না, বাট ভয়টা কি ভয়? দূরবর্তী ভয়। তিনটে স্টার দেন এই জায়গা। আচ্ছা, বিগত বছর প্রশ্ন দেখেন। এ জেড কে হুমকি দেয় যে তাকে এ টাকা না দিলে জেড সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। এখনো কি প্রকাশ করতে? প্রকাশ করবে। সো এ যে অপরাধ করেছে তা হলো কোন, কি অপরাধ? বলপূর্বক গ্রহণ। বলেন তো, প্রকাশ করবে এই পর্যন্ত কোন ধারায় অপরাধটা হবে, মানে শাস্তি পাবে কোন ধারায়? কত বলেন? 385। ওই যে ক্ষতির ভয়, মানে বলপূর্বক গ্রহণের জন্য ক্ষতির ভয় দেখাইছে, এখনো গ্রহণ কিন্তু করে নাই, তাহলে কত ধারা? 385। জি। পরেরটা দেখেন। জ মিথ্যা কুৎসা রটানোর ভয় দেখিয়ে রকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে। কুৎসা রটানোর ভয়, মৃত্যুর ভয়ও না, গুরুতর আঘাতের ভয়ও না, ভয় দেখাইয়া বাধ্য করে। জয় নিম্নের কোন অপরাধ করছে? বলপূর্বক গ্রহণ। বাট কেউ বলেন না। তানভীর বলেন সাজা কত ধারায় আসবে? কেন 84-তে আসলো, ব্যাখ্যা দেন। 86 হলো না কেন? বড় মানে কি? সেটা বলেন যে এই জায়গাতে ভয় দেখাইছে রটনার ভয়, এটা মৃত্যু না, আঘাত না, আবার টাকা পয়সা নিয়েও ফেলছে, এই কারণে কত? 384। আর 1 লাখ টাকা যদি নিত, মৃত্যুর ভয় দেখায় বা গুরুতর আঘাতের ভয় দেখায়, তাইলে হয়তো কত? 383। বুঝলেন কিনা? কে বুঝেন নাই বলেন, আবার প্রশ্ন করেন। 7 নম্বর প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের 7। জেড এর সম্মতি ছাড়া নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য লেখা একটি অঙ্গীকার পত্র বা প্রমিসরি নোট নিয়ে যায়, সম্মতি ছাড়া নিয়ে গেছে, কোনো ভয় টয় দেখায় নাই। তো অপরাধ কি? চুরি। এ জেড কে গুরুতর আঘাতের ভয় দেখে অসাধুভাবে জেড কে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে প্রবৃত্ত করে। জেড কাগজটিতে স্বাক্ষর করে ও এর নিকট অর্পণ করে। জেড এ উক্ত কাগজটি মূল্যবান জামানতে পরিণত করে। এর অপরাধ কি? বলপূর্বক গ্রহণ। আচ্ছা, এই পর্যন্ত আমরা দস্যুতায় আসি। দেখেন, দস্যুতা, দস্যুতা বা রবারি, পাশে লেখেন ছিনতাই। দস্যুতার আর এক নাম কি? ছিনতাই। শুনেন, চুরি বুঝতেন কে কে? চুরি আর বলপূর্বক গ্রহণ কি, গ্রহণ কি বুঝতেন? চুরির ক্ষেত্রে টোটালি সম্মতি থাকে না, আর বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ভয় দেখায় সম্মতি আদায় করা হয়। ভয়টা কি ভয়? দূরবর্তী ভয়। দস্যুতা শুনেন, দণ্ডবিধিতে একটা অপরাধী আছে, যে অপরাধের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা, অপরাধীর সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা বলা আছে। সর্বনিম্ন কয়জন, সর্বোচ্চ কয়জন? শুনেন, চুরি এবং বলপূর্বক গ্রহণ, এই দুইটা, এই দুইটা কাজের সময় যখন আপনি কারো মৃত্যু ঘটাবেন, আঘাত করবেন বা বেআইনি বাধা দিবেন, বা এই মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখাবেন, তখন ওই চুরি বা ওই বলপূর্বক গ্রহণ হয়ে যাবে দস্যুতা। চুরির সময় কয়টা কাজ করলে দস্যুতা হবে? মৃত্যু, আঘাত, আর একটা কি? বেআইনি বাধা। তখন সেই চুরিটা কি হয়ে যাবে? ধরেন আপনি চুরি করতে গেছিলেন, এমন সময় বাড়ির মালিক আপনারে ট্যাক্সে ধরে ফেলছে, আপনি তারে ঠেলা দিয়ে দৌড়াই চলে গেছেন, কি হয়েছে বলেন? আঘাত করছেন না? ঠেলা দেওয়া মানে কি? আঘাত। বা আপনি চুরি করছিলেন, বিশাল অনেক টাকা পয়সা নিয়েছেন, এমন সময় চলে আসবেন, দেখলেন যে আপনার বাধা দিচ্ছে, যে চুরি করতে দিচ্ছে না, তারে গুলি করে চলে আসলেন, তাহলে হয়ে গেল কি? দস্যুতা। বলেন। সো চুরির সময় কি কি করলে মৃত্যু, আঘাত, আর একটা কি? বেআইনি বাধা, এই তিনটা যদি করেন, সেই চুরি হয়ে যাবে কি? দস্যুতা। বা মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা করেন নাই, বা তাৎক্ষণিক ভয় দেখাইছেন। আপনি টাকা নিয়ে যাচ্ছেন, বাড়িওয়ালা বললো যে তুমি চুরি করছো, তোমার যাইতে দিব না, পিস্তল ধরে বললেন যে আমার পথ ছাড়েন, তাহলে কিন্তু আপনার গুলি করব। এই ভয়টা কি?
তাৎক্ষণিক, এবং ভয়তে উনি সরে গেল, আপনি টাকা নিয়ে চলে আসলেন, মৃত্যু ঘটান নাই, বাট মৃত্যু কি ভয় দেখাইছেন, তাৎক্ষণিক ভয়, এটা হবে কি, দস্যুতা। তাহলে চুরির ক্ষেত্রে কয়টা কাজ, তিনটা কাজ, মৃত্যু, আঘাত, বেআইনি বাধা। যদি তিনটা কাজ করেন অথবা তিনটা কাজের কি তাৎক্ষণিক ভয় দেখান, তখন সেটা হয়ে যাবে দস্যুতা বা ছিনতাই। বুঝলেন কিনা? আবার বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ওই তিনটা কাজ করলে, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা, বা মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা তাৎক্ষণিক ভয়। আপনি গিয়ে বললেন যে এই মুহূর্তে 50,000 টাকা দিবা, তাহলে তোমার হত্যা করে ফেলবো, তাহলে তোমার বাচ্চার ক্ষতি করে ফেলবো, এখনই টাকা দাও, তখন এই বলপূর্বক গ্রহণ কি হয়ে গেছে, দস্যুতা। বুঝতে পারছেন? আর দস্যুতা যে কাজটা হচ্ছে, এই কাজটা যখন 5 বা 5-এর অধিক ব্যক্তি করে, তখন সেটা বলে কি, ডাকাত। দস্যুতা যেটা হয়েছে সেটা যদি 5 বা 5-এর অধিক ব্যক্তি করে, তাহলে সেটা হয়ে যাবে কি, ডাকাতি। তাহলে ডাকাতি আর দস্যুতার মধ্যে সব উপাদান এক, শুধু একটাই পার্থক্য, সংখ্যাগত। দস্যুতায় 4 জন, ডাকাতিতে কত, 5 বা ততোধিক। আর প্রতিটি দস্যুতায় হয় আছে চুরি, না আছে কি, বলপূর্বক গ্রহণ। অর্থাৎ দস্যুতায় কয়টা, চুরিতে কয়টা জিনিস থাকলে দস্যুতা হয়, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা। বলপূর্বক গ্রহণে কয়টা জিনিস থাকলে দস্যুতা হয়, মৃত্যু, আঘাত বা বেআইনি। আচ্ছা বলেন তো, আপনি পকেট মারি করতেছেন, পকেটে ঢুকাইছেন, মোবাইলটা টান দিছেন, এমন সময় যার পকেট সে টের পাইছে, টের পাওয়ার পরে আপনি হাত ধরে বসতে গেছেন, সে করছে কি, আপনার ঠেলা দিয়ে দৌড়াই চলে গেছে, মোবাইলটা নিয়ে গেছে। এটা কি চুরি হয়েছে না দস্যুতা হয়েছে বলেন? কারণ চুরির সময় আমি কি করছি, আঘাত করছি। বুঝতে পারছেন? ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অনেক ঘটনা ঘটে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় আপনার কানের, বাইক নিয়ে যাচ্ছে, গলার চেন ধরে টান দিয়ে নিয়ে চলে গেছে, তার মুখ টুক আপনি কিছু দেখেন নাই, বাট চেন নিয়ে চলে গেছে, চুরি হয়েছে না দস্যুতা হয়েছে বলেন তো? কারণ চুরি হতো যদি সম্মতি কি না থাকতো, আর আমি চুরির ক্ষেত্রে কি করছি, আঘাত করছি, তো ওই যে এই চুরির ক্ষেত্রে আঘাত করলে এটা কি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সেম কাজটা যদি 5 জন ব্যক্তি করতো, তাহলে কি হয়ে যেত, নামাজের পর বিস্তারিত পড়বো ইনশাল্লাহ। দেখেন আপাতত বললাম এটাই। বিরতির পরে আমরা শুরু করি, দেখেন দ্রুত শুরু করি। সেটা হচ্ছে যে আমি যেটা বললাম এতক্ষণ একটু আগে, যে আপনাদের যে চুরি বা বলপূর্বক গ্রহণে যদি মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেওয়া হয়, বা মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখানো হয়, তখন সেই চুরি বা বলপূর্বক গ্রহণ কিসে পরিণত হয়, দস্যুতায় পরিণত হয়। আর একটা বিষয় একটু ব্যাখ্যা করা দরকার, যে সেটা হচ্ছে যে বলপূর্বক গ্রহণে ভয় দেখানো হয়, বাট ভয়টা থাকে দূরবর্তী। আর দস্যুতা বা চিন্তায় ভয় দেখানো হয়, ভয়টা হয় তাৎক্ষণিক। আচ্ছা একটু পড়ি, দেখেন দস্যুতা বা রবারি, যে দণ্ডবিধির 390 ধারায় দস্যুতাকে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়, 390 ধারায়। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক ধরনের অপরাধ। চুরি বা বলছে, নট এবং, বুঝেন? কিন্তু চুরি বা বলপূর্বক গ্রহণের থেকে মারাত্মক ধরনের অপরাধ। প্রত্যেক দস্যুতা, এটা আন্ডারলাইন করে, চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে। তো যদি আপনাকে বলে প্রত্যেক দস্যুতা চুরি এবং বলপূর্বক গ্রহণ থাকে, নাকি চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে, কোনটা, চুরি বা। তারপরে দেখেন যে যখন চুরি বলে গণ্য হবে, যখন চুরি দস্যুতা বলে গণ্য হবে, চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য অপরাধী কোনো ব্যক্তিকে, দেখেন স্বেচ্ছাকৃত ভাবে কোনো ব্যক্তির, আন্ডারলাইন করেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয় বা করার চেষ্টা করে। মানে চুরি করতে গিয়ে যখন আপনি মৃত্যু ঘটাবেন, যখন আপনি আঘাত করবেন, যখন আপনি বেআইনি বাধা দিবেন বা এগুলা করার চেষ্টা করবেন, তখন সেই চুরি হয়ে যাবে কি, দস্যুতা। বা মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার, এটা আন্ডারলাইন করে, তাৎক্ষণিক ভয় দেখাই। এগুলা কোনোটাই আপনি করেন নাই, বাট ভয় দেখাইছেন কি, তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট ফিয়ার, তখন সেই চুরি হয়ে যাবে কি, দস্যুতা। দেখা যায় অনেক ক্ষেত্রে, দেখা যায় যে অপরাধী চুরি করার সময় কোনো ব্যক্তিকে হত্যা বা আঘাত বা বেআইনি বাধা দেয়নি, কিন্তু সে হত্যা, আঘাত বা আটক রাখার, আন্ডারলাইন করে, তাৎক্ষণিক ভয় সৃষ্টি করে সম্পত্তি গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে চুরি দস্যুতায় পরিণত হবে। অর্থাৎ যে ক্ষেত্রে চুরি করার সময় হত্যা, আঘাত বা বেআইনি আটক করা হয় বা চেষ্টা করা হয়, সেটা তো অবশ্যই দস্যুতা, কিন্তু আন্ডারলাইন করবেন, যদি হত্যা, আটক বা আঘাত না করা হয় বা করার চেষ্টা না করা হয়, সেই ক্ষেত্রে চুরি দস্যুতা হতে পারে, যদি, আন্ডারলাইন করেন, আঘাত বা বেআইনি আটকের, আন্ডারলাইন করেন, তাৎক্ষণিক ভয় দেখিয়ে চুরি করা হয়। তাহলে ওই তিনটা জিনিস যদি করা হয়, করার উদ্যোগ গ্রহণ করা হয়, বা তাৎক্ষণিক কি ভয়ও যদি দেখায়, তাহলে সেই চুরি কি কি হয়ে যাবে, দস্যুতা। এবার আমরা চলে আসি, দেখেন
যে বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা হয়। বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে যদি অপরাধী বলপূর্বক গ্রহণের সময়, ওই একই কথা, যে বলপূর্বক গ্রহণ দস্যুতার প্রাথমিক শর্ত হলো অপরাধীর উপস্থিতি। বলপূর্বক গ্রহণের সময় যে ব্যক্তিকে মৃত্যু, আঘাত বা বেআইনি আটকের ভয় দেখানো হচ্ছে, অর্থাৎ ভিকটিমের সামনে বা নিকটে, আন্ডারলাইন করে, নিকটে অপরাধী উপস্থিত থেকে বলপূর্বক গ্রহণ করবে। অর্থাৎ এমন উপস্থিত থেকে, আন্ডারলাইন করেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা তাৎক্ষণিক ভয় দেখাবে। তাহলে বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়েছে তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে যে বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে অপরাধ করেছে কিনা। এখন শুনেন, আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে দস্যুতা কি, চুরি কখন দস্যুতায় পরিণত হয়, বা বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়, আলোচনা করুন। তাহলে এটা আমার লেখা খুবই সহজ। আমি বলবো আগে দস্যুতার, আর বলবো যে দস্যুতায়, প্রতিটি দস্যুতা থাকে চুরি অথবা বলপূর্বক গ্রহণ। অর্থাৎ চুরি অথবা বলপূর্বক গ্রহণের সময় যখন মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেওয়া হয়, বা যার উদ্যোগ বা চেষ্টা করা হয়, বা মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা তাৎক্ষণিক ভয় দেখানো হয়, তখন সেটা হয়ে যায় কি, দস্যুতা। তারপরে আমি বলবো, এভাবে টাইটেল দেবো যে চুরি কখন দস্যুতায় পরিণত হয়। তখন আমি বললাম যে চুরি করার সময় যখন যিনি চুরি করতেছেন তিনি যদি কারোর মৃত্যু ঘটায়, বেআইনি বাধা দেয় বা আঘাত করে, তখন সেটা দস্যুতায় পরিণত হয়। এক, চুরি করার সময় যদি কোনো ব্যক্তি কাউকে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার উদ্যোগ বা উদ্যোগ গ্রহণ করে বা চেষ্টা করে, তখন সেই চুরি দস্যুতায় পরিণত হয়। দুই, 3 নম্বরে দেবো যে চুরি করার সময় যদি কারোর মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখায়, তখন সেই চুরি হয়ে যাবে কি, দস্যু। আবার নিচে এসে লিখবো যে বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়। এই তিনটেই বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে লিখলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি যে তাহলে দস্যুতা নির্ধারণের উপায়। আমরা এতক্ষণ ধরেই জানলাম যে চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতা হবে কি না তা নির্ধারণ করতে 4টি বিষয় বিবেচনা করুন। চুরি বা বলপূর্বক গ্রহণের সময় অপরাধী স্বেচ্ছাকৃতভাবে ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দিয়েছে কিনা, বা স্বেচ্ছাকৃতভাবে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার চেষ্টা করেছে কিনা। 3 নম্বর দেখেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় সৃষ্টি করেছে কিনা। আর বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও থেকে তাৎক্ষণিক ভয় সৃষ্টি করেছে কিনা। যখন সে বলপূর্বক গ্রহণটা করছে তখন কি সে আশেপাশে ছিল কিনা আর কি। উপরের আন্ডারলাইন করবেন, কোনো একটি শর্ত যদি ইতিবাচক হয় তাহলে চুরি বা বলপূর্বক গ্রহণ কি বলে গণ্য হবে, দস্যুতা বলে গণ্য হবে। জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো যে 390 ধারায় দস্যুতার সংজ্ঞা এবং 392 ধারায় দস্যুতার শাস্তি উল্লেখ করা হয়েছে। তাহলে দস্যুতার সংজ্ঞা কত, 90, শাস্তি কত, 93। সকল দস্যুতায় আন্ডারলাইন করেন চুরি অথবা বলপূর্বক গ্রহণ থাকে। দস্যুতায় কি থাকে, চুরি অথবা বলপূর্বক গ্রহণ। দস্যুতার ক্ষেত্রে সদস্য হতে হবে 4 বা 4-এর কম। সর্বনিম্ন কয়জন, একজন। সর্বোচ্চ কত, 4 জন। 390 ধারায় চুরি বা বলপূর্বক গ্রহণের সময় আন্ডারলাইন করবেন 3 শ্রেণীর অপরাধ সংগঠন করা বা করার চেষ্টা করা দস্যুতা হতে পারে। কয় শ্রেণীর, 3 শ্রেণীর। 1 নম্বর দেখেন, মৃত্যু বা আঘাত বা কি, বেআইনি বাধা। আমরা দস্যুতার শাস্তিতে চলে আসি ভাই। দেখেন দস্যুতার শাস্তি, দস্যুতার শাস্তি 392। 10 বছর পর্যন্ত গোল দিবেন, সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। 10 বছর পর্যন্ত কত, সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। যদি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ব্র্যাকেট রাখেন রাজপথে, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতা অনুষ্ঠিত হয়, কি লিখবেন, রাজপথে। কখন বলছে, সূর্যাস্ত আর সূর্যোদয়, মানে সূর্যাস্ত এই যে মাত্র সূর্যাস্ত গেল, আর সূর্যোদয় মানে সকালের আগে। রাতের বেলা যদি রাজপথে দস্যুতা করে তাহলে সর্বোচ্চ সাজা কি দেখেন, 14 বছর পর্যন্ত সশ্রম। তাহলে শুধু দস্যুতা সাজা কি, 10 বছর সশ্রম। কত দাঁড়ায়, 392 দাঁড়ায়। আর সূর্যাস্ত সূর্যোদয়ের মধ্যবর্তী সময় দস্যুতা করলে কত দাঁড়ায়, 392। বার সাজা কত, 14 বছর সশ্রম। 93-তে চলে এসেছি। দেখেন দস্যুতা করার উদ্যোগ, অ্যাটেম্প টু কমিট রবারি, দস্যুতা করার উদ্যোগ। আপনি এখন দস্যুতা করেন নাই, মাত্র কি নিছেন, উদ্যোগ নিছেন। তাহলে 7 বছর সশ্রম কারাবাস এবং কি অর্থদণ্ড। এইভাবে চিন্তা করেন যে শুধু দস্যুতার সাজা যদি 10 বছর হয় তাহলে উদ্যোগের সাজা একটু কম হবে না। তাহলে 10-এর নিচে তো আমি যদি দণ্ডবিধিতে দেখি 10-এর নিচে আর একটা 7 আছে, 5 আছে। আপনি যদি দণ্ডবিধি তন্ড করে খুঁজেন কোন জায়গায় 6 দেখবেন, 8 আছে, 6, 8 এগুলা কিন্তু নাই। দণ্ডবিধিতে একটা ইয়ে আছে, মানে একটা প্যাটার্ন আছে শাস্তির,
যে আপনি 1 আছে, 2 আছে খুব কম জায়গায়, আর 3 আছে, 4 আছে এক জায়গায়, 5 আছে অনেক জায়গায়, 5-এর পর আছে কি 7, 7-এর পর আছে কত 10, 10-এর পর আছে 14। বুঝলেন কিনা? আচ্ছা, এ হলো ব্রিটিশদের তৈরি আইন। আর আপনি যদি বাঙালিকে তৈরি আইন দেখেন, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 দেখবেন, ওই জায়গায় শাস্তির কোনো প্যাটার্নই নাই। এক জায়গায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মনে রাখা যায় কি কষ্ট। আর কোনো নাই, ওই জায়গায় এক এক রকমের এক এক, কিন্তু এই জায়গায় কিন্তু আপনার অ্যাকচুয়ালি দেখলে দেখবেন যে মনে রাখার একটা সিস্টেম আছে আর কি। জি। তো দস্যুতা করার উদ্যোগ আপনি এইভাবে মনে রাখবেন যে শুধু দস্যুতার শাস্তি যদি 392 হয়, তাহলে দস্যুতার উদ্যোগ আসবে 393। আর তো শুধু দস্যুতার শাস্তি যেহেতু 10 বছর সশ্রম, তাহলে উদ্যোগের সাজা একটু কম, কত 7 বছর সশ্রম। জি। তারপরে 394 ধারাটা দেখেন, দস্যুতা সংগঠনে স্বেচ্ছাধীন আঘাত। মানে আপনি মোবাইল টোবাইল তো নেছেনি, যাওয়ার আগে ছুরি দিয়ে 1 মোচড় দিয়ে গেছেন পেটের ভিতরে। মানে দস্যুতা সংগঠনের সময় যে আপনি যদি স্বেচ্ছাকৃত আঘাত করেন, তাহলে সাজা চলে আসবে 394। দেখেন, যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস, এবং সেই সাথে কি। তাহলে আপনি এইভাবে চিন্তা করেন যে শুধু দস্যুতা 392, 10 বছর সশ্রম। রাজপথে করলে 14 বছর সশ্রম। দস্যুতার উদ্যোগ 393, আমরা জানি উদ্যোগের সাজা একটু কম হবে, তাহলে কত 7 বছর সশ্রম। আর দস্যুতার সময় যদি আঘাত দেয়, আপনার স্বাভাবিক কমন সেন্স এটা যে শুধু দস্যুতার সাথে যদি 10 বছর হয়, তাহলে আঘাত দিলে শাস্তি আর একটু বেশি হবে, তাহলে যাবজ্জীবন বা 10 বছর সশ্রম কারাদণ্ড। এটা কত 394। দস্যুতা কে বুঝেন নাই বলেন? আমরা 1 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন, সর্বনিম্ন 1.5 জন ব্যক্তির অংশগ্রহণে দ্য পেনাল কোড 1800 অনুযায়ী দস্যুতা সংগঠিত হইতে পারে। সর্বনিম্ন কয়জন? যদি বলে সর্বোচ্চ, চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে সেটা কি হয়ে যাবে? দস্যুতা। 3 নম্বর দেখেন, রাজপথে চকে পেয়ে পিস্তল দেখিয়ে চয়ের নিকট অর্থ দাবি করায়, চ তার নিকট থাকা অর্থ গয়ের নিকট সমর্পণ করে। এ জায়গা তাৎক্ষণিক ভয় দেখাইছে। তো গ কর্তৃক সংগঠিত অপরাধ কি? রবারি। রবারি বা ছিনতাই, নাকি? ছিনতাইও যা, দস্যুতাও তাই। 5 নম্বর প্রশ্নটা দেখেন, যে প্রতিটি দস্যুতায় রয়েছে চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি আদায়, মানে বলপূর্বক গ্রহণ, যা জোরপূর্বক সম্পত্তি আদায়ও কি অথবা, কিন্তু এবং হবে না। 3 নাম্বার পয়েন্টটা দেখেন, 3 নাম্বার সেলফ প্র্যাকটিসের 3, দস্যুতার বিষয়বস্তু হতে পারে কি স্থাবর অস্থাবর উভয়। চুরির বিষয়বস্তু কি? বলপূর্বক গ্রহণের বিষয়বস্তু কি? স্থাবর অস্থাবর উভয়। দস্যুতার কি? স্থাবর অস্থাবর উভয়। 6 নম্বর প্রশ্নটা দেখেন, দস্যুতার ক্ষেত্রে মৃত্যু, আঘাত বা অবৈধ অবরোধ করার জন্য ভয় দেখানো হতে হবে কি তাৎক্ষণিক, অবশ্যই তাৎক্ষণিক, গুরুত্বপূর্ণ। 7 নাম্বার, বলপূর্বক গ্রহণ দস্যুতায় পরিণত হওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তটি অপরিহার্য? তাৎক্ষণিক ভীতি সৃষ্টি করা, এটা অপরিহার্য। মৃত্যু, আঘাত বা বেআইনি আটক করা বা করার চেষ্টা করা, এটাও কি অপরিহার্য। অপরাধী উপস্থিত থেকে ভীতি সৃষ্টি করা, এটাও কি। তাহলে উপরের কি সবগুলা। 9 নাম্বার প্রশ্নটা দেখেন, এ জেড কে ধরে ফেলে, জেড এর সম্মতি ছাড়া, এটা একটু বলতেন, জেড এর সম্মতি ছাড়া অসাধুভাবে জেড এর পোশাক হতে জেড এর অর্থ ও গহনা সমূহ নিয়ে নাই, এক্ষেত্রে এর অপরাধ কি? এখন আপনি বলতে পারেন যে তার এতে ধরে ফেললো, তাহলে আবার চুরি হইলো কেমনে? এটা মনে হচ্ছে না? এটা ওদের বলছে সম্মতি ছাড়া, বলে নাই যে জোরপূর্বক নিছে। ধরেন একজনকে আপনি ধরছেন, ধরেন মারার উদ্দেশ্যে ধরছেন, কিন্তু সিস্টেমে তার পকেটের তেজ আসিল, নিয়ে গেছেন, যখন নিছেন সে টের পাই নাই, তাহলে এটা কি হয়েছে? চুরি। কিন্তু যখন আপনি নিছেন ওই মুহূর্তে যদি সে টের পেত এবং বাধা দিত এবং আপনি জোর করে নিছেন, তখন হয়ে যেত কি দস্যুতা। এই যে 10 নম্বরটা পড়লে ক্লিয়ার হবেন, দেখেন, এ জেড কে ধরে ফেলে, জেড এর সম্মতি ছাড়া অসৎ জেড এর পোশাক হতে জেড এর অর্থ গহনা সমূহ নিয়ে নাই, উক্ত গহনা গ্রহণের সময় এ জেড কে
স্বেচ্ছাকৃতভাবে বেআইনি ভাবে বাধা দেয়, এই ক্ষেত্রে এর অপরাধ কি? যেহেতু বাধা দিচ্ছে সহজ অপরাধ হবে কি বলেন তো? দস্যুতা। 11তে আসেন। এ রাজপথে জেড এর সাক্ষাৎ পায়, পিস্তল দেখায় ও টাকা দাবি করে, এর ফলে জেড টাকা দিয়ে দেয়, এর অপরাধ কি বলেন তো? পিস্তল দেখাইছে বাট টাকা এখনো দেয় নাই, তার আগে ধরা খেয়ে গেছে, তাহলে দস্যুতা করছে? তাহলে দস্যুতার উদ্যোগ হয়েছে, কি হয়েছে? উদ্যোগ। সাজা কত দাঁড়ায়? 393 দাঁড়ায়। 393-তে সাজা কত? 7 বছর সশ্রম। 12 নম্বর দেখেন। এ জেড এর কাছ থেকে সম্পত্তি লাভ করে এই বলে যে তোমার সন্তান আমার গুন্ডা দলের হাতে রয়েছে, তুমি 10,000 টাকা না পাঠালে তোমার সন্তানকে মেরে ফেলা হবে, এর অপরাধ কি? দূরবর্তী ভয় দেয়। এটা ভয়টা দেখাইছে, কি ভয়? দূরবর্তী। দূরবর্তী ভয়। 13 দেখেন। একজন মহিলার কান হতে একটি কানের রিং টান দিয়ে ছিনিয়ে নিয়েছিল, এর ফলে মহিলা কানে আঘাতপ্রাপ্ত হয় এবং কান হতে রক্ত পড়ে, এর অপরাধটি কি হবে? দস্যুতা। ধরেন শুধু কানের রিং যদি নিত, মহিলা যদি টের না পেতো তাইলে হয়তো কি? চুরি। আর কানের রিং ধরেন কান নিয়ে গেছে, কান ছিঁড়ে গেছে, তো চুরির ক্ষেত্রে আমি কি করছি? আঘাত করছি। আর আঘাত করলে, চুরির আঘাত করলে কি হয়ে যাবে? দস্যুতা। 15 নম্বর দেখেন। সূর্যাস্ত ও সূর্যোদয় মধ্যবর্তী সময় কোনো ব্যক্তি দস্যুতা করলে উক্ত ব্যক্তি নিম্নলিখিত কোন দণ্ডে দণ্ডিত হতে পারে? কত? শুনেন, এই জায়গা দুইটা জিনিস লক্ষ্য রাখবেন। সূর্যাস্ত সূর্যোদয় বলছে নাকি সূর্যোদয় সূর্যাস্ত বলছে? যদি বলে সূর্যাস্ত সূর্যোদয় তাহলে 14, আর যদি বলে সূর্যোদয় সূর্যাস্ত তাহলে 10 বছর সশ্রম। বুঝতে পারছেন? সূর্যাস্ত সূর্যোদয় নাকি সূর্যোদয় সূর্যাস্ত, কোনটা চাইছে? বালক বালিকা, বালিকা বালক? মানে সহজ কথা, রাত হলে 14 বছর, দিন হলে কত? 10 বছর। তো এখন আপনি মিলাই নিয়েন যে সূর্যাস্ত সূর্যোদয় নাকি সূর্যোদয় সূর্যাস্ত, কোনটা চাইছে? আমরা ডাকাতিতে আসি। আপনি যদি দস্যুতা বুঝে থাকেন তাহলে ডাকাতি বোঝা আমাদের হয়ে গেছে। শুধু ডাকাতির ক্ষেত্রে সংখ্যা কত? 5 বা ততোধিক। দেখেন, দণ্ডবিধি 391 ধারায় ডাকাতির সংজ্ঞা, 395 ধারায় ডাকাতির শাস্তি এবং 396 ধারায় খুন সহ ডাকাতির শাস্তি উল্লেখ করা হয়েছে। তো আমরা যদি দেখি ডাকাতির সংজ্ঞা প্রথমে যদি দেখি, দেখেন 391 ধারায় দস্যুতার সংজ্ঞা ছিল কয় ধারায়? 390। আর দস্যুতার শাস্তি বলছে 92, উদ্যোগের শাস্তি 93, আর দস্যুতার খেলে আঘাত দিলে 94। মাঝে ফাঁকা থাকলো একটা ধারা, কোনটা? 391, ওটাই সংজ্ঞা দিচ্ছে কিসের? ডাকাতি। দেখেন, পেনাল কোডে 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। আন্ডারলাইন করবেন, যখন 5 বা ততোধিক ব্যক্তি, কত ব্যক্তি? 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা করে তখন উক্ত দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে। কয়জন ব্যক্তি? 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা করে। প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি না। অপরাধীর সংখ্যা ছাড়াও ডাকাতি ও দস্যুতার উপাদান কি? অভিন্ন। অর্থসমূহ শর্তসমূহ দেখেন যে দস্যুতা ডাকাত হিসেবে গণ্য হবে যদি দস্যুতায় থাকে কয়জন? 5 বা ততোধিক সদস্য। তারা অবশ্যই দস্যুতা সংগঠন করবে বা দস্যুতা সংগঠনের গোল দেন প্রচেষ্টা করবে, প্রচেষ্টা শব্দটা গোল দেন। তারা অবশ্যই মিলিতভাবে বা কনজয়েন্টলি কাজটা করছে। 5 জন লোক গেছে এক বাড়িতে ডাকাতি করতে, তারা ঢুকছে, সবকিছু নিবে, এমন সময় এলাকাবাসী চলে আসছে, ভয়তে তাড়াতাড়ি 5 জন গাড়িতে করে চলে গেছে, কোনো জিনিসপত্র নেয় নাই। বলেন তো ডাকাতি হবে কিনা? কোনো টাকা পয়সা স্বর্ণালংকার কিছু নেয় নাই, টাকাটা হতো। গাড়িতে নিয়ে চলে গেছে, এটাও ডাকাতি বলে গণ্য হবে। এই যে দেখেন, আমি 2 নাম্বার পয়েন্টটা দেখেন, দস্যুতা সংগঠন করবে বা দস্যুতা সংগঠনের প্রচেষ্টা করে। প্রচেষ্টা মানে কি? উদ্যোগ। তাহলে যদি আপনি ডাকাতির উদ্যোগও নেন তবুও সেটা কি? ডাকাতি। বুঝতে পারছেন? 5 বা ততোধিক ব্যক্তি দস্যুতার উদ্যোগ নিলেও ডাকাতি, আর দস্যুতা করলেও কি? ডাকাতি। জেনে রাখা ভালো। ডাকাতি এবং দস্যুতার মধ্যে প্রধান পার্থক্য হলো কি? সংখ্যাগত। দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন? একজন, সর্বোচ্চ। আর ডাকাতির ক্ষেত্রে সর্বনিম্ন 5 জন, সর্বোচ্চ কয়জন? নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। জেনে রাখা ভালো। সর্বশেষ পয়েন্টটা দেখেন,
যে ক্ষেত্রে আদালত 5 বা ততোধিক ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির চার্জ গঠন করেছে, মানে চার্জটা গঠন হয়েছে কিসের? ডাকাতিতে। কিন্তু পরবর্তীতে 5-এর কম সংখ্যক ব্যক্তি অপরাধ প্রমাণিত হয়েছে, আন্ডারলাইন করেন, কিন্তু প্রমাণিত হলে 5-এর কম করছে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আদালত ডাকাতির শাস্তি দিতে পারে না, কিন্তু তাদেরকে দস্যুতার দণ্ডে দণ্ডিত করতে পারে। বুঝতে পারছেন? ধরেন মামলা হয়েছিল 5 জনের বিরুদ্ধে, 2 জন খালাস পাইছে, আছে কয়জন? 3 জন। এখন 3 জনে তো ডাকাতি হয় না, তাহলে সেটা কি হবে? দস্যু। আমরা ডাকাতির শাস্তিতে চলে আসি। কিন্তু আপনারা যারা কোর্টে রেগুলার যান, অনেক ক্ষেত্রে দেখবেন কি যে অ্যাকচুয়ালি হচ্ছে দস্যুতা, মামলা হচ্ছে চুরির। পুলিশও দেখবেন যে চার্জশিট দিছে চুরির বা মামলা, আইনজীবী সাহেবরা যে ঘটনা লেখে ঘটনা অনুযায়ী হয় অ্যাকচুয়ালি দস্যুতা, বাট মামলা ধারা লেখছে কি চুরি। কিন্তু আমরা জানি যে চুরি কখনো জোরপূর্বক যদি চুরি করেন সেটা হয়ে যায় কি দস্যুতা। বুঝেন কিনা? অনেক ক্ষেত্রে এরকমও আছে, দেখেন যে গলা থেকে চেন নিয়ে চলে গেছে, কিন্তু চার্জশিট দিয়েছে চুরির দ্বারাই, কিন্তু অ্যাকচুয়ালি হবে কি দস্যুতা বা ছিনতাই। ছিনতাই যা, দস্যুতাও তাই। তো দেখেন 395 দস্যুতার ডাকাতির সংজ্ঞা দিচ্ছে 391, শাস্তি বলছে 395। ওই 394 দ্বারাই দস্যুতার ক্ষেত্রে যে আঘাত করলে যে সাজা, ডাকাতিরও সেই সাজা। দেখেন শুধু ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত গোল দিবেন, সশ্রম। আপনি একটা জিনিস আমরা দেখবো যে আমাদের এই 392 থেকে আর 402 ধারা পর্যন্ত এলো দস্যুতা ডাকাতির সাজা। এই জায়গায় শুধুমাত্র 2টা ধারায় মানে সশ্রম কারাদণ্ড শব্দটা উল্লেখ নাই। ওখানেও বলা আছে যে কোনো বর্ণনা, আর বাকি সবগুলা ধারায় সশ্রম শব্দটা উল্লেখ আছে। আর আমরা জানি যদি কোথাও সশ্রম শব্দ উল্লেখ থাকে, সশ্রম কারাদণ্ড দিতে কি বাধ্য। তাহলে দেখেন ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাবাস বা 10 বছর কি সশ্রম। 396 দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। কোন সহ ডাকাতির শাস্তি? ড্যাকুইটি উইথ মার্ডার, সাদা দেখেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস বা 10 বছর মেয়াদী কি কারাদণ্ড, সশ্রম এবং অর্থদণ্ড। 393 ধারা থেকে প্রায় বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে। ধরেন আপনারা 5 জন ব্যক্তি ডাকাতি করতে গেছেন, 5 জনের মধ্যে একজন ওই একটা খুন করে ফেলছে, মানে একজন ডাকাত যে জায়গায় ডাকাতি করতে গেছে তাদের একজনে খুন করছে। বুঝেন কিনা? তাহলে ওই ডাকাত দলের সবাই সমানভাবে তাই হবে। যদি এমন হয় যে 5 জনের মধ্যে 4 জন বলে গেছে, 4 জন বলতেছে ভাই খুন করিস না, আমরা আগে চলে যাই, খুন খারাপির দরকার নাই, বাট সে নিজেই করছে খুন, যে না ওরে আজকে শেষ করে ফেলবো, তবুও সবাই সমানভাবে তাই হবে। বুঝতে পারছেন? যদি এরকম হয় যে আপনারা ডাকাতি করার আগে শপথ করতেন যে আমরা ডাকাতি করবো, সম্পত্তি নেবো, কিন্তু কাউরে খুন করবো না, কিন্তু ঠিকই ওই জায়গায় যায় খুন একটা করে ফেলছেন, তবুও সবাই কি সমানভাবে চাইবে। যদি এরকম হয় যে ডাকাতি করতে গেছেন, কোনো সম্পত্তি নিতে পারেন নাই, ধরা খেয়ে গেছেন, এমন সময় বাড়ির লোকজন বাধা দিছে, একজনকে খুন করে চলে গেছেন, তবুও কি খুন সহ ডাকাতি কত দাঁড়ায় 396। বুঝতে পারছেন? ফ্যাক্ট বুঝছেন? আর 396 ধারায় প্রশ্ন আসলে, তাহলে 396 ধারায় যে সবাই যৌথভাবে দায়ী করবে, এই জন্য আমার 34 লাগবে না। এই জন্য আমার কি 34 লাগবে না, কারণ 396 ধারাই বলা আছে যে একজন যদি খুন করে সবাই সমানভাবে ডাকাত দলের সকল সদস্য তাই হবে। যেহেতু 396-তে বলা আছে, আলাদা করে আমার 34 জায়গায় আনা লাগবে না। এই হচ্ছে 96-এর কথা। তাহলে আমরা শুধু ডাকাতির শাস্তি পেলাম কত ধারায়? 395, যাবজ্জীবন বা 10 বছর। খুন সহ ডাকাতি আগের যে সাজা আছে তাই সাথে যোগ হয়েছে কি মৃত্যুদণ্ড। বুঝেন কিনা? আপনি এইভাবে মনে রাখবেন যে দস্যুতার ক্ষেত্রে শুধু সাজা, দস্যুতার সাজা ছিল 10 বছর সশ্রম 392, দস্যুতার উদ্যোগ 393 7 বছর সশ্রম, দস্যুতার সময় যদি আঘাত দেন 394-তে যাবজ্জীবন বা 10 বছর। আপনি মনে রাখবেন দস্যুতার এই 394 ধারা যে সাজা, ডাকাতিরও সেই সাজা, মানে যাবজ্জীবন 10 বছর সশ্রম। যদি ডাকাতির সময় খুন করে তাহলে সাজা একটু বাড়বে, তাহলে 95 সাথে যোগ হবে কি মৃত্যুদণ্ড। এটাই বলছে কততে 393। বুঝলেন কিনা? 97 98 পরে পড়বো, সরাসরি চলে আসি 99-তে। দেখেন
ডাকাতি সংগঠনের উদ্যোগ, অ্যাটেম্প টু কমিট ড্যাকোইটি, আন্ডারলাইন করেন। 399, সাজা কত? 10 বছর সশ্রম। আপনি 2 বেজোর মনে রাখবেন উদ্যোগ দিয়ে, 2 বেজোর। দস্যুতার উদ্যোগ 93, ডাকাতির উদ্যোগ কত? 93। আর এইভাবে চিন্তা করবেন যে দস্যুতার উদ্যোগ যদি 7 বছর সশ্রম হয়, তাহলে ডাকাতির উদ্যোগ, ডাকাতি একটু ভিআইপি অপরাধ, সাজারা একটু বাড়বে, তাহলে কত? 10 বছর সশ্রম। তাহলে 2 উদ্যোগ মনে রাখবো আমি কি দিয়ে? বিজোড় দিয়ে। 393 হলো দস্যুতার উদ্যোগ, 399 কি? ডাকাতির উদ্যোগ। দস্যুতার উদ্যোগের সাজা যদি কত হয়? 7 বছর সশ্রম। তাহলে ডাকাতির উদ্যোগের সাজা কত? 10 বছর সশ্রম। আচ্ছা, আমরা 400 আর 401 চলে আসবো। দেখেন 400-তে বলছে ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি। আপনি যদি ডাকাত দলভুক্ত হন, তাহলে ডাকাতিরও যে শাস্তি, ডাকাত দলভুক্ত হওয়ারও কি সেই শাস্তি। দেখেন 400 দ্বারাই বলতেছে যে ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি, পানিশমেন্ট ফর বিলঙ্গিং টু গ্যাং অফ ড্যাকুইটি, যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত? 10 বছর পর্যন্ত হতে পারে। এবার আসেন 401 দ্বারায় চোরদের দলভুক্ত হবার শাস্তি। এই জায়গায় শাস্তি একটু কম, সশ্রম কারাবাস কত? 7 বছর। তো আপনি মনে রাখবেন এইভাবে যে ডাকাত 400 আর 401, আমরা যারা ফৌজদারি কার্যবিধি করছি অনেক ক্ষেত্রে আপনাদের মনে থাকার কথা, ফৌজদারি কার্যবিধির 167-5 ধারায় বলছে তদন্তের সময়সীমা 120 দিন। 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে আদালত আসামির জামিন দিবে, বা 2টা ধারায় জামিন দিবে না। একটা হলো 400 ধারা, 401 ধারা, আর একটা আছে যে আমাদের বিচার করার সীমা বলছে 344 ধারায়, ম্যাজিস্ট্রেট আদালত 180 দিন, দায়রা আদালত 360 দিন। যদি বিচার এই সময়ের মধ্যে শেষ না হয় আসামিরে জামিন দিবে, বাট 2টা অপরাধের ক্ষেত্রে জামিন দিবে না। এই 400 আর 401, অর্থাৎ ডাকাত দলের সদস্য আর হলো কি চোর দলের সদস্য। তো ডাকাত দলের সদস্য কত দ্বারা? 400 দ্বারা। আর চোর দলের সদস্য কত দ্বারা? 401 দ্বারা। আর ডাকাতের যে সাজা, ডাকাত দলের সদস্যরও কি সেই সাজা। আর চোরের দলের সদস্য কত? 7 বছর সশ্রম। আমরা 412, 402টা একটু দেখি। 402-এ বলছে ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হওয়া। ডাকাতি অনুষ্ঠানের জন্য কি করতেন? এক জায়গায় ডাকাতি করতে যায় নাই কিন্তু, বাট এক জায়গায় কি সমবেত হয়েছে, সেক্ষেত্রে সাজা দেখেন সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। সো আমি এইভাবে মনে রাখবো। দেখেন আবার যদি বলি যে ডাকাতির সংজ্ঞা দিছে 391, শাস্তি 395, যাবজ্জীবন বা 10 বছর। 396-তে বলে খুন সহ ডাকাতি, আমি আগের সাজার সাথে যোগ হবে কি? মৃত্যুদণ্ড। এরপর আমি 97, 98 পড়ি নাই, 99 তো চলে আসছে। আমি বলছি যে 2 বিধরস্তি উদ্যোগ, দস্যুতার উদ্যোগ 393, ডাকাতির উদ্যোগ কত? 393। তাহলে দস্যুতার উদ্যোগের সাজা যদি 7 বছর সশ্রম হয়, ডাকাতির উদ্যোগ কত? 10 বছর সশ্রম। এরপরে 400 দ্বারাই বলছে ডাকাত দলভুক্ত হওয়ার সাজা। আমি জানি যে ডাকাতের যে সাজা, দলভুক্ত হওয়ারও কি সেই সাজা, অর্থাৎ যাবজ্জীবন 10 বছর। 401-এ বলছে চোরের দলভুক্ত হওয়ার সাজা কত? 7 বছর সশ্রম। 402-তে বলছে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া কত? 7 বছর সশ্রম। অর্থাৎ 401 আর 402 এর সাজা এক। মাঝে বাদ থাকলে আমাদের 2টা দ্বারা 397 আর 398। 97-তে চলে আসি। দেখেন মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি। আপনি যদি মৃত্যু বা গুরুতর আঘাত এগুলো সংগঠনের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি করেন, কি কি? মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি। সাজা দেখেন এই সর্বনিম্ন শব্দটা কেটে দেন, সর্বনিম্ন আছে না, কেটে লিখবেন যে 7 বছরের কম হবে না। 7 বছরের কম হবে না, তার মানে সর্বনিম্ন কত দিন? 7 বছর। উপরে যত সাজা দিতে পারে, বাট কত বছরের কম হবে না। ব্র্যাকেটে লেখেন যে কোনো বর্ণনা। কি লিখবেন? বুঝতে পারছেন? তাহলে যদি আপনি মৃত্যু বা গুরুতর আঘাতের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি করেন, তাহলে সাজা কত বছরের কম হবে না? 7 বছরের কম হবে না। এটা কি বর্ণনা? মানে এই জায়গাও ইচ্ছা করলে সশ্রম হতে পারে বা বিনাশ্রমও দিতে পারে, কিন্তু সশ্রম শব্দটা এখানে আলাদাভাবে বলা নাই। 98-তে চলে আসি। আন্ডারলাইন করেন মারাত্মক অস্ত্রে সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগ।
মারাত্মক অস্ত্রে সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতি করার কি উদ্যোগ 7 বছরের কম দণ্ডে দণ্ডিত হবেন। এটাও যে কোনো বর্ণনা, অর্থাৎ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যদি আপনি দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগ নেন তাহলে সাজা চলে আসবে 300 কত ধারায়, 98 ধারায়। কত বছরের কম হবে না? 7 বছরের কম হবে না। সর্বোচ্চ বলে নাই, সর্বোচ্চ ইচ্ছা করলে আদালত যা যৌক্তিক মনে করে দস্যুতাদের ধরেন যাবজ্জীবনও দিতে পারে, কিন্তু সর্বনিম্ন বলে দিতে, সর্বনিম্ন কত? 7 বছরের নিচে হবে না। তাহলে 97তে বললো, 397তে বললো মৃত্যু বা গুরুতর আঘাতের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি 7 বছরের কম হবে না। আর 98তে বললো যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগ 7 বছরের কম হবে না। এই হলো আমাদের দস্যুতা এবং ডাকাতির শাস্তি। আমি দেখেন আপনাদের সাথে, আপনারাও আমার সাথে একটু মিলান, যে আমি যা যা বলি আপনারা একটু তাল দেন, তাহলে বুঝবেন। দেখেন 390 ধারায় দস্যুতার সংজ্ঞা দিছে, 392 ধারায় দস্যুতার শাস্তি দিছে 10 বছর সশ্রম। আর দস্যুতার উদ্যোগের শাস্তি 393 ধারায় 7 বছর সশ্রম। দস্যুতার সময় যদি আঘাত দেয় তাহলে 394 ধারায় যাবজ্জীবন বা 10 বছর, যাবজ্জীবন বা 10 বছর। এবার আসি আমি ডাকাতির সংজ্ঞা। ডাকাতির সংজ্ঞা দিচ্ছে 391, 391 শাস্তি বলছে 395, যাবজ্জীবন বা 10 বছর। খুন সহ যদি ডাকাতি করে সাজা কত? 393, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর। 97 98 পরে করবো। 99তে আসি। আমরা জানি 93 আর 99 বিজোরে জায়গা বলছে উদ্যোগ। 93তে দস্যুতার উদ্যোগ, 99তে ডাকাতির উদ্যোগ। তাহলে দস্যুতার উদ্যোগ যদি 7 বছর সশ্রম হয়, ডাকাতির উদ্যোগ 10 বছর সশ্রম। 400 ধারায় বলছে ডাকাত দলের সদস্য হওয়া। আমরা জানি ডাকাতের যে সাজা দলভুক্ত হওয়ারও কি সেই সাজা, যাবজ্জীবন বা 10 বছর। 401-এ বলছে চোরদের দলভুক্ত, সাজা কত? 7 বছর সশ্রম। 402-এ বলছে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া, সাজা কত? 7 বছর সশ্রম। বাদ থাকলো 397 আর 398। 397-তে বললো যে মৃত্যু বা গুরুতর আঘাতের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি 7 বছরের কম হবে না। আর 398-তে বললো যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতির উদ্যোগ কত বছরের কম হবে না? 7 বছরের কম হবে না। এই হলো আমাদের দস্যুতা বা ডাকাতির শাস্তি। আমাদের প্রায় শেষ, একটু বিগত বছরের প্রশ্নগুলো পড়বো। দেখেন পেনাল কোডের যে ধারায় ডাকাতির সংজ্ঞা দিছে, কয় ধারায়? 391। পেনাল কোডের ডাকাতির সংজ্ঞা আছে 391, এটা আমরা জানি। আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদান অভিন্ন? ডাকাতি আর কি? এই জায়গায় একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা যদি আমি পড়ি তাহলে আমি চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি সব বুঝে যাবো। দেখেন একটু পড়ি, সবাই মনোযোগ দেন। দস্যুতা ও ডাকাতির মধ্যে প্রধান পার্থক্য হলো কি? সংখ্যাগত। যেমন 4 জন ব্যক্তি করিমের 1 লক্ষ টাকার ব্যাগ তার অনুমতি ছাড়া গ্রহণ করে তাহলে তারা চুরি করেছে বলে গণ্য হবে। অর্থাৎ 4 জন ব্যক্তি যদি করিমের একটা টাকার ব্যাগ করিমের অনুমতি ছাড়া নিয়ে যায় তাহলে কি হবে? চুরি। আবার উক্ত 4 জন ব্যক্তি যদি করিমকে হুমকি দেয় যে 1 লক্ষ টাকা না দিলে তারা করিমের ছেলেকে ক্ষতি করবে, তবে করিম উক্ত 1 লক্ষ টাকা 4 জনকে দিয়ে দেয়, তখন উক্ত 4 জন ব্যক্তি বলপূর্বক গ্রহণ করেছে বলে গণ্য হবে। আবার উক্ত 4 জন ব্যক্তি করিমের নিকট হতে 1 লক্ষ টাকা গ্রহণ করার সময় তাকে ইচ্ছা করে জখম করলে, মানে আঘাত করছে, উক্ত 4 জন ব্যক্তি দস্যুতার জন্য দায়ী হবে। কিন্তু দস্যুতা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তাহলে তারা ডাকাতি করেছে বলে। বুঝতে পারছেন? তো 5 নম্বর প্রশ্নটা দেখেন যে ডাকাতির সাথে খুনের অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন সেলফ প্র্যাকটিস মোটামুটি যা পারবেন। 6 নম্বর প্রশ্নটা দেখেন। 6 নম্বর, আদালত 8 জন ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ গঠন করে, কিন্তু মামলার শুনানি শেষে 4 জনকে খালাস প্রদান করলে বাকি 4 জনকে কি ডাকাতির দায়ে দণ্ডিত করা যাবে? কিসের দায়ে যাবে? দস্যুতার দায়ে। কারণ ডাকাতি হইতে হলে কয়জন লাগবে? 5 জন। 11 নম্বর প্রশ্নটা দেখেন। 11, চুরি করার সময় এ, বি, সি, ডি এবং ই কয়জন? 5 জন। চুরি করার সময় 5 জন জেড খুন করে,
যদি 4 জন খুন করতো তাহলে আর ডাকাতি হতো না, যেহেতু 5 জন করতে হয়ে যাবে কি খুন সহ ডাকাতি। বাদ করতে গেছিল চুরি, তারপরেও খুন সহ ডাকাতি হয়ে যাবে। কেন হবে? কারণ আমরা জানি চুরির সময় যদি আঘাত বা মৃত্যু বা বেআইনি বাধা দেয় সেটা হচ্ছে দস্যুতা। আর দস্যুতা যদি 5 জন করে হয়ে যাবে কি ডাকাতি। তাহলে তারা প্রথমে চুরি করতে গেছিল, বাট যখন মৃত্যু ঘটালো দস্যুতা। আর যেহেতু 5 জনে মিলে করছে হয়ে গেছে কি ডাকাতি। জি, খুন সহ দস্যুতার শাস্তি 302 এর সাথে দস্যুতার ধারা আসবে। জি, যেহেতু আলাদা সাজার বিধান নাই সেহেতু 302 এর সাথে দস্যুতার ধারা। জি, 34 আনতে হবে। এই তো বুঝে যাচ্ছেন। 35 দেখেন। আচ্ছা আমরা 15 নাম্বার, সরি, দণ্ডবিধি 396 ধারায় খুন সহ ডাকাতির সর্বোচ্চ সাজা কি? সর্বোচ্চ সাজা কি? মৃত্যুদণ্ড। আর 18 নম্বর প্রশ্নটা দেখেন, অভ্যাসগত ভাবে ডাকাতি করার উদ্দেশ্যে ডাকাত দল ভুক্ত হওয়ার সাজা। ডাকাত দল ভুক্ত বলছে আমরা 400 ধারায় সাজা কত, মানে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর হতে পারে অর্থদণ্ড, উপরের সবগুলাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের দস্যুতা আর ডাকাতি বিস্তারিত। আমরা 4টা অপরাধ আজকে করলাম, চুরি, দ্যাট মিনস থেফট, এক্সটর্শন, রবারি এন্ড ড্যাকুইটি, এটা বিস্তারিত করলাম। বাসায় বসে ডেফিনেটলি ভালোভাবে পড়বেন। আপনাদের এই আজকের টুকুও যোগ হবে, ইনশাল্লাহ সোমবারে পরীক্ষা হবে 40 মার্কের 2টা ক্লাস টেস্ট। তো সব পড়ে আসবেন, জিনিস মজার আছে, পড়বেন আর কি। কয়েকবার রিডিং করলে এমনি বোঝা যাবে ইনশাল্লাহ। এই রহিম সাহেব আর বরকত সাহেব বুঝেছেন আপনারা? বাসায় গিয়ে যদি রিডিং করেন আরো বুঝবেন, বুঝতে পারছেন? আর এই যে সেম লেকচার আমাদের ইউটিউবে আপলোড হয়। আর যদি কেউ কখনো না আসতে পারেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে এই জুমের লিংক দেওয়া হয়। যদি মনে করেন যে আপনার সময় আছে তাহলে লাইভ ক্লাস করতেও পারেন, অথবা পরে পরে গিয়ে দেখতেও পারেন। আপনাদের সুযোগের কিন্তু কোনো শেষ নাই। 19 থেকে এই যে 402। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর কে কি কাগজপত্র পান নাই আমার কাছ থেকে নিয়ে যান যদি দরকার হয়।